আজকে আমাদের যে আলোচনা সেটা হচ্ছে লেকচার M10 এর উপরে। M10 এ মেইনলি যে জিনিসটা আছে সেটা হচ্ছে গতিবিদ্যা, কাইনেমেটিক্স। তো গতিবিদ্যার মধ্যে মূলত দুইটা চ্যাপ্টার আমাদের এই বইয়ের মধ্যে, চ্যাপ্টার 4 আর চ্যাপ্টার 5। তো গতিবিদ্যায় যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে সেগুলো আসলে এর আগে ফিজিক্সের মধ্যে গতি চ্যাপ্টারগুলোতে অনেকটাই হয়ে গেছে। সো এখানে যে অনেক বেশি করে আমরা করবো তা না, তারপরও বলে রাখা উচিত যে গতিবিদ্যা থেকে প্রত্যেক বছর বইটা একটা করে প্রশ্ন আসে। সো গতিবিদ্যা চ্যাপ্টারটাকে কোনো মতে, গতিবিদ্যার এই অংশগুলোকে কোনো মতেই অবহেলা করার উপায় নেই। তো গতিবিদ্যার একদম শুরুতেই যে অংশগুলো আছে সেটা হচ্ছে বিভিন্ন রকম গতি নিয়ে কথাবার্তা। তো এই গতি নিয়ে যখন কথাবার্তা, তার মাঝখানে অবশ্যই আলোচনা করা হয়েছে ভেক্টর নিয়ে। নিঃসন্দেহে ভেক্টরের যে বিষয়গুলো আছে সেটা গতিবিদ্যাতে কাজ করবে, কারণ এই গতিবিদ্যার মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে বেগ। মূল বিষয়গুলোর মধ্যে একটা হচ্ছে বেগ। বেগ নিয়ে আমাদের সমস্ত আলোচনা, আসলে বেগ, ত্বরণ, এইসব বিষয় নিয়ে। তো বেগ এটা নিয়ে আলোচনা করতে গেলে অবশ্যই ভেক্টর নিয়ে আমাদেরকে আলোচনা করতে হয়, এবং সরণ বা ত্বরণ এগুলো নিয়ে আলোচনা করতে গেলেও ভেক্টর নিয়ে আলোচনা করতে হয়। তো আগে বলি যে ভেক্টর জিনিসটা কেমন, ভেক্টর নিয়ে কেন আমরা আলোচনা করলাম এটা একটু বলে নেওয়া উচিত যে আসলে ভেক্টর কি জিনিস। আমরা বলি যে রাশির মান এবং দিক দুটাই আছে সেটা হচ্ছে ভেক্টর, বাট এইভাবে বলাটা আসলে উচিত না। কারণ যে রাশির মান এবং দিক দুইটা আছে এইটা বলার থেকেও আরো বেশি জরুরি হচ্ছে যদি আমরা বলি যে রাশি প্রকাশ করার জন্য মান দিক দুইটাই দরকার হয়। দরকার হওয়া ব্যাপারটা এখানে খুবই গুরুত্বপূর্ণ, যে আমি এই দুইটা ছাড়া আমি একসাথে এটাকে পারছি না, কোনো মতেই ক্যালকুলেট করতে পারছি না। কিরকম, আমি বললাম যে তুমি হয়তো প্রথমে 4 মিটার লাফ দিলা, দেন তারপরে তুমি আরো ধরো 2 মিটার লাফ দিলা, তাহলে তুমি মোট কত দূর গেলা, একদম প্রথম জায়গা থেকে কত দূরে গেলা। আগে দিচ্ছ 4 মিটার, তারপরে 2 মিটার, তাহলে মোট তুমি কত দূরে গেলা। তাহলে সাধারণভাবে সাধারণ মানুষ বলতে পারে যে হ্যাঁ তাহলে নিশ্চয়ই আমি 2 মিটার গেছি, আমি মোট 6 মিটার গেছি, 4 মিটার তারপরে 2 মিটার, মোট 6 মিটার। বাট এই জিনিসটা এরকম করে সবসময় সত্যি না, কারণ সেকেন্ড লাফটা আমি কোন দিকে দেবো এটা খুবই গুরুত্বপূর্ণ। এমনও হতে পারে যে প্রথমে 4 মিটার পরে 2 মিটার যাওয়ার পরে তুমি শেষ পর্যন্ত আগে থেকে মাত্র 2 মিটার দূরে থাকবা। কিভাবে? একদম শুরু থেকে আগে এই পাশে লাফ দিলা 4 মিটার, তারপর পেছন দিকে ব্যাক করলা 2 মিটার। তুমি যদি পেছনে 2 মিটার ব্যাক করো তাহলে কিন্তু তুমি আগের জায়গা থেকে মাত্র 2 মিটার দূরে থাকবা। তার মানে হচ্ছে আমি 2 মিটার দূরেও থাকতে পারি। আবার যদি আমি সোজাই যেতাম, যে এই পাশ থেকে লাফ দিয়েছি আগের বার এদিকে লাফ দিয়েছি, পরের বারও এইবার এইদিকেই, তাহলে আমি মোট যাবো 6 মিটার। অর্থাৎ সেকেন্ড লাফটা আমি কোন দিকে দিলাম, এই দিক শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। কোন দিকে দিলাম তার উপরে ডিপেন্ড করছে যে টোটাল আমি কত দূর যাবো একদম প্রথম জায়গাটা থেকে। তাহলে আমরা এখানে খেয়াল করি এখন যে আমি যদি সেকেন্ড লাফটা এদিকে না দিয়ে এরপরে এইদিকে দিলাম, তাহলে হয়তো আমি আগের থেকে 4 মিটারও যেতাম না, 2 মিটারও যেতাম না, তার মাঝামাঝি কোনো একটা জায়গায় যাবো। এটা ডিপেন্ড করে এই অ্যাঙ্গেলটার উপরে, যে আমি কোন অ্যাঙ্গেলে সেকেন্ড বার লাফটা দিচ্ছি, এটার উপরে ডিপেন্ড করবে যে আমি কত দূরে গিয়ে পৌঁছাবো। আচ্ছা, তো যাই হোক, এখন আমরা আসলে যেগুলো নিয়ে কাজ করব সেটা হচ্ছে এই ভেক্টরগুলাই। তো তার মধ্যে কিছু স্পেশাল জিনিস নিয়ে আমরা কাজ করব। যেমন ধরা যাক একটা প্রশ্ন রুয়েটে এসেছিল একটা সময়। প্রশ্নটা খুবই মজার ছিল যে বৃষ্টির দিনে তুমি গাড়ি চালিয়ে যাচ্ছ, হয়তো মনে করো এটা একটা গাড়ি। আচ্ছা, তো উপর থেকে বৃষ্টি পড়ছে। তো বৃষ্টি যখন পড়ছে ওই সময় আবার বাতাস বইছিল। কিরকম? এই দিক বরাবর বাতাস বইছে, যে সাপোজ 40 কিলোমিটার পার আওয়ার প্রচন্ড জোরে বাতাস বইছে। এত জোরে বাতাস এইদিকে যাচ্ছে। তো এখন এই অবস্থায় তুমি যখন ওইদিকে গাড়ি চালিয়ে যাচ্ছ, তখন যদি 40 কিলোমিটার পার আওয়ার বেগে তুমি ওইদিকে যাও, তার চেয়ে যদি একটু বেশি যাও, তখন কোন কাজ ভিজবে? আর তুমি যদি তার চেয়ে কম গতিতে যাও তখন কোন কাজ ভিজবে? সামনের কাজ নাকি পেছনের কাজ? এই কাজ ভেজা নিয়েছিল অঙ্কটা, যে কখন কোন কাজটা ভিজবে, সামনের কাজ কখন ভিজবে আর পেছনের কাজ কখন ভিজবে। তো আমরা এটা নিয়ে আলোচনা করব আসলে। তো এটা নিয়ে আলোচনা করতে গেলে যেই বিষয়টা আসলে লাগবে আমরা সেটা নিয়ে আমাদের আজকের দিনের আলোচনাটা শুরু করতে চাই। সেটার নাম হচ্ছে আবেগ। আমরা যে ভাষায় আবেগ বুঝি সেটা না, আবেগ মানে আসলে আপেক্ষিক বেগ। একটা বেগের সাপেক্ষে আর একটা বেগ কিরকম হয় সেটাকে বলে আপেক্ষিক বেগ। তো আপেক্ষিক বেগ আমরা আস্তে বুঝতে চাই, তারপরে আমরা এই প্রশ্নটার উত্তর দেবো আসলে। তো আপাতত আমরা আপেক্ষিক বেগ নিয়ে একটু আলোচনা করে আসি, তারপরে আবার আমরা এই গাড়ি অঙ্কটাতে ফিরে আসবো। তখন আমরা বুঝতে পারবো যে কি আসলে এখানে ছিল। আপেক্ষিক বেগ জিনিসটা কি? জিনিসটা হচ্ছে এরকম যে ধরা যাক আমি এই বরাবর একটা গাড়িতে করে যাচ্ছি। আমি কি বেগে যাচ্ছি? আমি যাচ্ছি 40 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছি একটা গাড়িতে করে, এদিক বরাবর যাচ্ছি। আর এই দিক থেকে আরেকটা গাড়ি আসছে 60 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে আমি যদি তাকিয়ে দেখি, এটা হচ্ছে আমি,
এটা হচ্ছে অন্য কেউ, আমি ও দেখলাম, ও মানে অন্য কেউ। এখন আমার সাপেক্ষে ওর বেগটা কত হবে আমি কি দেখবো? আমি যত জোরে এগিয়ে যাচ্ছি ও যদি তত মানে অনেক জোরে যদি পিছন দিকে আসে, আমি ইনফ্যাক্ট দেখবো যে ও খুবই জোরে পিছনের দিকে আসতেছে। কত জোরে? প্রায় এই দুটো যোগ করলে যা হয় অর্থাৎ 40 + 60, 100 কিলোমিটার পার আওয়ার বেগে ও পিছন থেকে ফিরে আসতেছে। আবার আমি যদি তাকায় দেখি যে আমি যে বেগে যাচ্ছি ও একই বেগে যাচ্ছে, ও 40 আমিও 40, তাহলে আমার মনে হবে যে ও পাশাপাশি দাঁড়িয়ে আছে, ও আসলে একটু নড়তেছে না। আমিও যে বেগে যাই ও সে বেগে যায়, অর্থাৎ এই অবস্থায় যদি যেতাম, ও যেদিকে যায় আমিও সেদিকে একই বেগে যাচ্ছি, দুজন একই সাথে গেলে মনে হতো যেন পাশাপাশি দাঁড়িয়ে আছি, মনে হতো না যে ও সামনে এগিয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে আমার সাপেক্ষে ওর বেগ এখন শূন্য। আসলে আমার সাপেক্ষে ওর বেগ হচ্ছে শূন্য, কারণ ও নড়াচড়া করছে না। এখন এটাকে আমি কিভাবে ম্যাথমেটিক্যালি দেখাতে পারি? আমি ম্যাথমেটিক্যালি এভাবে বলতে পারি যে ঠিক আছে, আচ্ছা এটাকে আমি বি নাম দিলাম। ম্যাথমেটিক্যালি আমি এভাবে বলতে পারি যে আচ্ছা ও যখন এদিকে আসছিল 60 কিলোমিটার/আওয়ার বেগে, ইনফ্যাক্ট আমি কি দেখলাম, আমার সাপেক্ষে বি এর বেগ, এ এর সাপেক্ষে বি এর বেগ, এটা হচ্ছে এ, এটা বি, এটা আসলে 100 কিলোমিটার/আওয়ার। বাট এবার আমি একটা চিহ্নের কথা একটু বলতে চাই, খেয়াল করে দেখো। আমি যদি বলি এটা পজিটিভ ডিরেকশন, তাহলে এটা হবে নেগেটিভ ডিরেকশন, অর্থাৎ এটা -60। এবং আমি যখন দেখবো, আমি কোন দিকে দেখবো? আমি দেখবো সে এদিকেই যাচ্ছে, অর্থাৎ আমার আপেক্ষিক বেগ যেটা দেখবো সেটা হচ্ছে -100 কিলোমিটার/আওয়ার। কারণ মাইনাস কেন দিলাম? কারণ আমি দেখবো সেই পাশে যাচ্ছে। আচ্ছা এখন এই 40 আর -60 থেকে কিভাবে 100 হওয়া সম্ভব? এটা আমরা খুব ইজিলি দেখতে পারি যে আসলে আমি যদি -60 থেকে -40 করি, তাহলে আমি পাবো এই -100। বা এই জায়গায় আমি যদি তাকাই তাহলে ব্যাপারটাকে এইভাবে বলতে পারি, এটা হচ্ছে ভিবি মাইনাস ভিএ। এটাই হচ্ছে এ এর সাপেক্ষে বি এর বেগ। ভি বি এ এর সাপেক্ষে বি এর বেগ, এটা হচ্ছে ভিবি মাইনাস ভিএ। আচ্ছা আমি খেয়াল করলাম যে যার সাপেক্ষে সেটা কিন্তু মাইনাসে গেল, এটা সবসময় সত্যি কথা। আসলে যার সাপেক্ষে সে মাইনাস, এটা এখানে খুবই গুরুত্বপূর্ণ কথা। এটা আসলে মেইন ফিলিংসটাও খুব সিম্পল। আসলে আমি যদি বলি যে আমার কাছে এখন 10 টাকা আছে আর আরেকজন মানুষের কাছে আছে 100 টাকা, তাহলে আমার সাপেক্ষে তার কাছে কয় টাকা আছে? 90 টাকা। কারণ তার চেয়ে আমার থেকে তার কাছে 90 টাকা বেশি আছে। আমি কি করলাম? আমি আসলে নিজেকে জিরো পজিশনে নিয়ে আসলাম। আমি 10 থেকে 0 যদি হইতাম, তাহলে ওই পাশের যে মানুষটা 100 ছিল সে আসলে হয়ে যাবে 90 পজিশনে। জাস্ট দুজনকে আমি কিন্তু -10 করে দিলাম, নিজেকে 0 পজিশনে আনার চেষ্টা করতেছি। তার মানে ওই 100 থেকে আমি আমারটাকে বাদ দিচ্ছি। যার সাপেক্ষে চিন্তা করা হচ্ছে তাকে সবসময় বাদ দেওয়া হয়, যার সাপেক্ষে সে মাইনাস। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। এটা মনে রাখতে পারলে আসলে আর এই আপেক্ষিক বেগের এখানে কোনো ঝামেলা থাকবে না। এটা আমরা জাস্ট আরেকবার তাহলে বলে ফেলি। আমি যদি বলি এইটা, এই লেখাটার মানে হচ্ছে এ এর সাপেক্ষে বি এর বেগ, এ এর সাপেক্ষে বি এর বেগ, এটা হচ্ছে ভিবি মাইনাস ভিএ, যার সাপেক্ষে সে মাইনাস। আচ্ছা এটা যখন আমরা জানি তখন আমরা এখন খেয়াল করতে পারবো যে ধরা যাক একজন মানুষ, আমি এতে মনে করলাম আমি এদিকে দৌড়াচ্ছি, প্রচন্ড বেগে দৌড়াচ্ছি, আর আকাশ থেকে বৃষ্টি পড়ছিল, বৃষ্টির নর্মাল বেগ ছিল এইদিকে, এটা হচ্ছে ভিবি, বিতে বৃষ্টি পড়ছে উপর থেকে বৃষ্টি পড়ছে, ওই পাশে আমি দৌড়াচ্ছি। তাহলে আমি কি দেখবো? আমার কাছে কি মনে হবে? বৃষ্টি কি একদম উপর থেকে পড়ছে? উত্তরটা হচ্ছে না। আমার কাছে এইটা মনে হবে না যে বৃষ্টি ঠিক উপর থেকে পড়ছে, বরং আমার কাছে কি মনে হবে আমি সেটাই বলি। অর্থাৎ আমার এখন টার্গেট হচ্ছে ভি বি এ, আমার সাপেক্ষে বৃষ্টির বেগ কত এটা দেখা, এবং আমরা জানি এটা হচ্ছে ভিবি মাইনাস ভিএ, যার সাপেক্ষে তাকে মাইনাস করতে হয়। অর্থাৎ এখন আমাকে চিন্তা করতে হবে যে ওকে মাইনাস ভি আগে বের করি। এই হচ্ছে এ যদি হয় ভিএ, এই পাশে থাকবে তাহলে মাইনাস ভিএ। এই দুটার যদি আমি লব্ধি নিয়ে থাকি তখন কি পাবো? তখন পাবো এই ডিরেকশনে, অর্থাৎ এটা হবে ভি বি এ। তার মানে হচ্ছে আমি যদি সামনে দৌড়াতে থাকি আমার কাছে মনে হবে বৃষ্টিটা এইভাবে এসে পড়ছে, অর্থাৎ আমি যত জোরে সামনের দিকে দৌড়াবো তত বৃষ্টিটা এরকম করে হেলে এসে আমার কাছে পড়ছে বলে আমার কাছে মনে হবে। আসলে বৃষ্টি সোজাভাবেই পড়ছে, বাট যেহেতু আমি দৌড়াচ্ছি, আমার দৌড়ানোর কারণেই আমার কাছে মনে হবে যে বৃষ্টি এইভাবে এসে পড়ছে। ওকে, যখন আমরা তার মানে এটা যখন জানি, এইবার আমরা তাহলে আইডিয়া করি যে একটা গাড়ি যদি স্থির থাকতো, একটা গাড়ি এরকম করে স্থির আছে, বৃষ্টি পড়ছে উপর থেকে, তখন আসলে দুইটা কাছে ভিজতো। একদম শুরুতে যখন একদম বৃষ্টি শুরু হলো সে অবস্থায় গাড়ি যদি স্থির থাকে তাহলে দুইটা কাছে ভিজবে, প্রথমে এই পাশের কাঁচও এই পাশের কাঁচও। বাট যদি গাড়িটা জোরে এইভাবে যাওয়া শুরু করে, মুভ করা শুরু করার সাথে সাথে তার কাছে মনে হবে আপেক্ষিক বেগটা এই বরাবর, অর্থাৎ আপেক্ষিক বেগ যদি এই বরাবর হয় তখন কিন্তু পেছনের কাজটা ফার্স্ট টাইম ভিজবে না, ভিজবে সামনের কাজটা। অর্থাৎ সে যদি সামনের দিকে এগিয়ে যায়, অর্থাৎ যদি বৃষ্টি উপর থেকে পড়ে সে সামনের দিকে এগিয়ে যায় তাহলে ভিজবে সামনের কাজ। তা না করে সে যদি পেছনের দিকে এগিয়ে যায়, ধরা যাক সে ব্যাক গিয়ারে গেল, পেছন দিকে যদি সে আগাতে থাকে তখন কি হবে আমরা খেয়াল করি, তখন আমরা দেখতে পারবো তার বেগটা হচ্ছে এইদিকে, বৃষ্টি পড়ছে এই পাশে,
তখন আমরা যদি উল্টে নিয়ে এটাকে, এটা যদি VA হয় এটা হবে তখন -VA, আমরা দেখব বৃষ্টিটা তখন পড়বে এই পাশে, অর্থাৎ সেই অবস্থায় ভিজবে তার পেছনের কাজটা। সে যদি পেছন দিকে আগায় পেছনের কাজ ভিজবে, সামনের দিকে যদি আগায় তাহলে সামনের কাজ ভিজবে। এটা হচ্ছে একদম শুরুর কথা। কিছুক্ষণ পরে আমরা জানি উপর থেকে ছাদ থেকে পানি চুয়ে চুয়ে সব কাছে আসলে ভিজে যায়, বাট তারপরও একদম শুরুর কথা আমরা চিন্তা করছি। এখন তাহলে ওই প্রশ্নটার উত্তর আমরা দিতে পারবো। যখন 40 কিলোমিটার/আওয়ার বেগে বাতাস বইছিল, তখন সেই সঙ্গে একটা ব্যাপার হচ্ছে যে তখন আমরা এভাবে চিন্তা করতে পারি যে বাতাসও যেহেতু বইছে, তার মানে বৃষ্টিটা কিন্তু এখন সোজা উপর থেকে পড়ছে না, বৃষ্টিটাও কিন্তু বেঁকে যাচ্ছে অলরেডি। কি বেগে বেঁকে যাচ্ছে? 40 কিলোমিটার/আওয়ার বেগে বেঁকে যাচ্ছে। এখন আমরা এভাবে চিন্তা করতে পারি যে গাড়ির বেগ যখন 40 কিলোমিটার/আওয়ার, তখন আসলে আমার কাছে মনে হবে যে ওকে, একটা গাড়ি স্থির হয়ে দাঁড়িয়ে আছে আর উপর থেকে বৃষ্টি পড়ছে। একদম সিম্পল চিন্তা করছি যে গাড়ির বেগ যখন 40 এবং বাতাসও 40, দুইটাই তো 40, তার মানে গাড়ির কাছে তখন বাতাসটাকে স্থির মনে হবে যে গাড়িও যেভাবে যাচ্ছে বাতাসও সেভাবে যাচ্ছে, একদম স্থির অবস্থায় আছে। তো এই অবস্থায় থেকে এখন চিন্তা করা যাক, গাড়ি যদি এখন আরো জোরে সামনের দিকে যায়, যখন সে আরো জোরে সামনের দিকে যাবে তখন তার সামনের কাজটা ভিজবে, ঠিক আগের মতোই আমরা যখন বলেছিলাম একদম জিরো পজিশন থেকে গাড়িটা সামনে আগালে সামনের কাজ ভিজবে। এবং যদি এরকম হয় যে গাড়িটার গতি বাতাসের গতি থেকে কম, তাহলে আমাদের কাছে মনে হবে যে বাতাস থেকে সে পিছন দিকে গিয়ে যাচ্ছে। আসলে গাড়ির গতি যদি বাতাসের গতি থেকে কম হয়, অর্থাৎ গাড়ির গতি যদি গ্রেটার দেন 40 হয়, তখন আমরা দেখব সামনের কাজ ভিজবে। যদি আমরা দেখি যে এই গতিটা লেস দেন 40 হয়, তখন আমাদের কাছে মনে হবে যে বাতাসের সাপেক্ষে গাড়িটা যেন পেছন দিকে যাচ্ছে, তখন ভিজবে আসলে পেছনের কাজ। এই ছিল আমাদের সেই অঙ্কটা, এটাই আসলে রুয়েটে এসেছিল। আচ্ছা, এবার আমরা এই আপেক্ষিক বেগের আরেকটা প্রবলেম আমরা এখানে দেখতে পারি। আপেক্ষিক বেগের যে সমস্যাগুলো আছে তার মধ্যে একটা সমস্যা হচ্ছে এরকম যে ধরা যাক একটা জাহাজ, সেই জাহাজটা 70 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছিল পূর্ব দিকে। সেই জাহাজটা যখন 70 কিলোমিটার/আওয়ার বেগে পূর্ব দিকে যাচ্ছিল, সেই পূর্ব দিকে যেতে যেতে দেখলো, সেই জাহাজটা দেখলো যে আরেকটা জাহাজ সেইটা 90 কিলোমিটার/আওয়ার বেগে উত্তর পূর্ব দিকে যাচ্ছে। দ্বিতীয় জাহাজের প্রকৃত বেগ কত? অবশ্যই এখানে বলে রাখা উচিত যে এই জাহাজটা কিন্তু দেখতে পাচ্ছে যে আরেকটা জাহাজ ওই বেগে যাচ্ছে, তার মানে কিন্তু এটা নিশ্চিত না যে ওই জাহাজটা আসলে যাচ্ছে কিনা। মানে এটা তার চোখে দেখা। এইখানে যে জাহাজটা আছে এটার নাম আমি ধরলাম এ, আর ওই পাশে যে জাহাজটা যাচ্ছিল সে আসলে কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু আমরা এখন সরাসরি বলতে পারছি না, সেটাই আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। মানে এ জাহাজে যারা ছিল তারা দেখতে পাচ্ছে যে ওই জাহাজটা এরকম করে মানে যাচ্ছে। সুতরাং আমাদের এখন টার্গেট হচ্ছে যে এটা যদি VA হয়, তাহলে নতুন যে VB আসলে অ্যাকচুয়াল VB যেটা, সেটা আমাদেরকে বের করতে হবে। কি কি আমাদের কাছে আছে? এটা হচ্ছে এর সাপেক্ষে B এর বেগ, দ্যাট মিন্স VBA, এর সাপেক্ষে B এর বেগ, এইটা আমাদের কাছে দেওয়া আছে। এখন আমরা জানি এটা যে VBA এর সাপেক্ষে B এর বেগ, এটা ইকুয়াল টু VB মাইনাস VA। আমাদের টার্গেট এই মুহূর্তে VB বের করা, সুতরাং VB ইকুয়াল টু VA প্লাস VBA। অর্থাৎ আমাদেরকে আসলে যেটা করতে হবে সেটা হচ্ছে এই দুইটার লব্ধি বের করতে হবে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি VB হচ্ছে VA প্লাস VBA। তাহলে এই দুইটার যদি লব্ধি বের করা যায়, তাহলে আমরা বুঝে যাব যে সেকেন্ড যে জাহাজটা আছে অ্যাকচুয়ালি সে কোন দিকে যাচ্ছিল, অর্থাৎ VBটা অ্যাকচুয়ালি কোন দিকে। আচ্ছা, সেটা তাহলে আমরা এখান থেকে গ্রাফিক্যালি অনেকটাই দেখে ফেলতে পারি যে কোন দিকে যাবে। এই দুটার জাস্ট যদি লব্ধি বের করা যায়, সেই লব্ধিটা কোন দিকে হবে? সেই লব্ধিটা হবে মোটামুটি এদের দুইজনকে নিয়ে একটা সামান্তরিক তৈরি করলে সেই সামান্তরিকে কর্ণ বরাবর, অর্থাৎ এইটা হচ্ছে অ্যাকচুয়ালি VB আসলে এই বরাবর যাচ্ছিল, কিন্তু যেহেতু এই জাহাজটাও এইদিকে যাচ্ছিল, তার কাছে মনে হবে যে সে আসলে আরো দূরে সরে যাচ্ছে। অর্থাৎ এরকম করে যদিও যাচ্ছিল, দুজনই এরকম দ্রুত এগিয়ে যাচ্ছে, এই জাহাজটার কাছে মনে হবে ওই জাহাজটা যেন আস্তে আস্তে অন্যদিকে চলে যাচ্ছে। আচ্ছা, তাহলে অ্যাকচুয়ালি VB যেটা, সেটা কত হবে সেটা এখন আমরা একটু হিসাব করতে চাই। এটা হচ্ছে 90, এটা হলো 70, এবং এদের মাঝখানকার কোণ হচ্ছে 45 ডিগ্রি, কারণ আমরা বলেছিলাম যে এটা উত্তর, এটা যাচ্ছে পূর্ব দিকে, এটা উত্তর পূর্ব দিকে, অর্থাৎ উত্তর আর উত্তর পূর্ব দিকের মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে 45 ডিগ্রি। তো এখন এখান থেকে আমরা যদি ভেক্টরের নরমাল লব্ধি বের করার সূত্র নিয়ে কাজ করি, তাহলে আমরা দেখতে পারবো VB ইকুয়াল টু হবে √VA² প্লাস VBA হোল স্কয়ার
প্লাস 2 ইন্টু VA ইন্টু VBA ইন্টু cos 45 ডিগ্রি। এখান থেকে আমরা VBA এর মান পেয়ে যাব এবং দেন আমরা জানি যে এই মাঝখানকার যে অ্যাঙ্গেলটা এটা যদি আর থিটা হয় তাহলে tan থিটা ইকুয়াল টু এটা হচ্ছে VA এর সাথে যেহেতু আমি অ্যাঙ্গেল নিচ্ছি সুতরাং এটা হবে cos VA cos 45 ডিগ্রি। কার সাথে অ্যাঙ্গেল নিচ্ছি VA এর সাথে, তাহলে এটা হচ্ছে VB cos 45 ডিগ্রি নিচে VBA cos 45 ডিগ্রি প্লাস VBA এটা হচ্ছে tan থিটার মানটা। এখান থেকে আমরা থিটা পেয়ে যাব এবং VB পেয়ে যাব। এই হচ্ছে আমাদের সলিউশন। আচ্ছা ওকে, এটা ছিল একটা টাইপের অঙ্ক। আমরা আরেক ধরনের অঙ্ক এখানে খেয়াল করব যে এরকম একটা অঙ্ক যে একটা রেল জংশন ছিল, একটা জংশন কোথায় হতে পারে পার্বতীপুর জংশন আর যেখানে খুশি একটা জংশন, এরকম একটা রেল জংশন। আচ্ছা জংশনের অঙ্কটা আমরা বরং বইয়ের অঙ্কটা যেটা আছে অ্যাকচুয়ালি সেই অঙ্কটাই করার চেষ্টা করি। অঙ্কটা কিরকম যে পরস্পর লম্বভাবে মিলিত হয় এমন সরল দুটি রেলপথে একটির উপর দিয়ে ঘন্টায় 30 কিলোমিটার বেগে চলমান একটি ট্রেন সকাল 10টায় জংশন অতিক্রম করে। অর্থাৎ এটা হচ্ছে সকাল 10টার সময়, সকাল 10টায় এই বরাবর একটা ট্রেন যাচ্ছিল আর বেগ ছিল 30 কিলোমিটার পার আওয়ার। সে এই জায়গাটা অতিক্রম করে গেল সকাল 10টার সময়। এইখান দিয়ে একটা ট্রেন যাচ্ছে এবং আরেকটা ট্রেন এই পাশ থেকে আসছিল, সেটা কত বেগে আসছিল? সে আসছিল 40 কিলোমিটার পার আওয়ার বেগে এবং সে এখানে এসে পৌঁছায় বিকাল 3টায়। সে গিয়ে পৌঁছায় বিকাল 3টায়। এখন কোশ্চেনটা হচ্ছে এই যে কখন এদের দুজনের মধ্যে ডিরেক্ট দূরত্ব সবচেয়ে মিনিমাম হবে। মানে একটা কথা বলা যাচ্ছে অনেক দূরে যখন থাকবে তারা, নিশ্চয়ই তাদের মধ্যে দূরত্ব অনেক বেশি, অনেক দূরে যখন ছিল, আস্তে 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 এই ট্রেনটা আগাচ্ছে, এই ট্রেনটা আগাতে 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 যখন এখানে আসলো তখন বাজে সকাল 10টা। সকাল 10টার সময় সে কিন্তু বেশ দূরে আছে। এরপরে আস্তে 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 ওইদিকে এগিয়ে যাচ্ছে, এও কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এদের মধ্যে কিন্তু দূরত্ব এখন ডিরেক্ট দূরত্ব কমতে শুরু করেছে। কমতে কমতে একটা পর্যায়ে গিয়ে সেই দূরত্বটা মিনিমাম হবে। এরপর যেটা হবে সে অনেক দূরে চলে যাবে, এটা এখানে গিয়ে পৌঁছাবে, বাট ও তখন এত দূরে হয়তো চলে যাবে যে এদের মধ্যে তার দূরত্বটা অনেক বেশি হয়ে যাবে। তো মাঝখানে কোনো একটা জায়গায় কোনো একটা পয়েন্টে তাদের মধ্যে দূরত্বটা মিনিমাম হবে, ডিরেক্ট দূরত্বটা। সেই পয়েন্টটা কত এটা আমাদেরকে বের করতে হবে আসলে, যে কতক্ষণ পরে এবং মানে তাদের মিনিমাম দূরত্বটা কত হবে এবং সেই টাইমটা কত, কখন তাদের মধ্যে এই দূরত্বটা মিনিমাম হবে। আচ্ছা এখন একটা ব্যাপার খেয়াল করা যাক যে সকাল আমরা কি দেখেছি, আমরা দেখেছি যে এইখানে যে গাড়িটা আছে সেই গাড়িটা বিকাল 3টার সময় এখানে এসে পৌঁছায়। সকাল 10টার সময় যখন এই গাড়িটা এখানে অবস্থান করছে, এই গাড়িটা তারপরে এখানে পৌঁছাতে কত টাইম নিচ্ছে? সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত মোট 5 ঘন্টা টাইম নিচ্ছে। সে 5 ঘন্টা পর এখান থেকে এখানে এসে পৌঁছায়। তাহলে এখান থেকে এটা দূরত্ব কত এটা কিন্তু আমরা বের করে ফেলতে পারি যে 5 ঘন্টায় এই গাড়িটা এখানে এসে পৌঁছায়। আমরা জানি এই গাড়িটা 1 ঘন্টায় যায় 40 কিলোমিটার, 1 ঘন্টায় 40 কিলোমিটার, তাহলে সে 5 ঘন্টায় যাবে 200 কিলোমিটার। তাহলে কিন্তু আমরা বুঝে গেলাম যে এখান থেকে এটা ডিসটেন্সটা কত আসলে। তার মানে এই ডিসটেন্সটা হচ্ছে ঠিক 200 কিলোমিটার। আচ্ছা তাহলে এতটুকু আমরা শিওর যে সেই সকাল 10টার সময় এখানে যে গাড়িটা ছিল সেই গাড়ি ছিল এখান থেকে 200 কিলোমিটার দূরে। দেন আস্তে 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 এই গাড়িটা এগিয়ে যাচ্ছে, এই গাড়িটা ওই দিকে চলে যাচ্ছে। যেতে যেতে মাঝখানে কোনো একটা জায়গায় এদের মাঝখানকার দূরত্বটা মিনিমাম হবে। আমরা ধরে নিলাম যে টি সময় পরে দূরত্বটা, টি ঘন্টা পরে দূরত্বটা সর্বনিম্ন হয়। আমরা এরকম একটা কিছু ধরে নিলাম। তাহলে টি ঘন্টা পরে সে এসে পৌঁছাবে এরকম কোনো একটা জায়গায় আর ও চলে যাবে এরকম কোনো একটা জায়গায়। দেন এদের মাঝখানকার যে দূরত্বটা আমি ধরলাম সেই দূরত্বটা হচ্ছে এক্স। আমাদের টার্গেট হচ্ছে এক্স কোথায় গিয়ে মিনিমাম হয় সেটা আসলে দেখার চেষ্টা করা। ওকে, তো এইটার জন্য এবার আমরা খেয়াল করি যে এই গাড়িটা বেগ ছিল 30 কিলোমিটার পার আওয়ার। তাহলে টি ঘন্টা পরে সে কোথায় গিয়ে পৌঁছাবে? টি ঘন্টা পরে পৌঁছাবে 30 টি দূরে, কারণ 1 ঘন্টায় যায় 30 কিলোমিটার, টি ঘন্টায় যায় 30 × টি কিলোমিটার। আচ্ছা, আর এই লোকটা, এই যে গাড়িটা সেটা ঘন্টায় 40 কিলোমিটার করে যায়, তাহলে টি ঘন্টায় যাবে 40 টি কিলোমিটার। আচ্ছা, তাহলে এতটুকু হচ্ছে 40 টি, টোটালটা ছিল 200, এতটুকু 40 টি হলে এই অংশটা হবে
200 মাইনাস 40t। দেন এবার পিথাগোরাসের উপপাদ্য, তার থেকে আমরা বলতে পারি যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার 200 মাইনাস 40t হোল স্কয়ার। এইখান থেকে যদি একটু ক্যালকুলেশন করা যায় তাহলে আমরা দেখবো এটা হচ্ছে 900t স্কয়ার মাইনাস 40,000, 2 ইন্টু 200 ইন্টু 40, দ্যাট মিনস 16,000t মাইনাস প্লাস 1600t স্কয়ার বা এক্স স্কয়ারের মানটা দাঁড়াবে 2500t স্কয়ার প্লাস 16,000t মাইনাস 16,000t প্লাস 40,000। এখন এখান থেকে হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপারটা, আমাদের টার্গেট হচ্ছে এক্স এর মানটা কোথায় গিয়ে মিনিমাম হয় সেটা বের করা, যে সবচেয়ে কম দূরত্ব কোথায় গিয়ে পাওয়া যাবে কোন টি এর ভ্যালুর জন্য। আচ্ছা, এটা করার জন্য খুব সুন্দর কিছু ওয়ে আছে। একটা উপায় হচ্ছে আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েট করি, আমরা জানি যে গুণমান লঘুমান বের করার সময় এটাকে ডিফারেন্সিয়েট করে অঙ্ক করে ফেলা যায়, সেটা খুবই সুন্দর একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে এখান থেকেই সরাসরি বীজগাণিতিক উপায় বের করে ফেলা যায় যে কোথায় গিয়ে মিনিমাম হবে, যদি এটাকে আমরা স্কোয়ারিং করার সুযোগ পাই। অর্থাৎ এটাকে লিখলাম যে এটা হচ্ছে 50t হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 50t ইন্টু 160, এবার 100 আর 160, ঠিক আছে, প্লাস 160 হোল স্কয়ার, 160 হোল স্কয়ার মানে হচ্ছে 25600, তার মানে হচ্ছে 25,600, আর এক্সট্রা কত থাকবে, আর থাকবে 14,400। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় 50t মাইনাস 160 হোল স্কয়ার প্লাস 14,400। এইখান থেকে খুব ইজিলি বলা যায় যে এক্স এর মিনিমাম ভ্যালুটা কোথায় হবে। এক্স এর যখন মিনিমাম ভ্যালু হবে তখন এক্স স্কয়ারেরও আসলে মিনিমাম ভ্যালু হবে। সো আমরা আসলে এইটার মিনিমাম ভ্যালু কোথায় হবে সেটা বুঝলেই বুঝে যাব। তো এক্স স্কয়ারের মিনিমাম ভ্যালু কোথায় হবে, এক্স স্কয়ারের মিনিমাম ভ্যালু হবে যখন এই পার্টটা আসলে 0 হয়ে যাবে, কারণ এর চেয়ে ছোট হওয়া এটার পক্ষে সম্ভব না। 0 থেকে একটা স্কয়ার আর ছোট হতে পারে না আমি যদি বাস্তব কোনো সংখ্যা নিয়ে কাজ করি। সো এই স্কয়ারটার মিনিমাম ভ্যালু হবে, এটার মান হবে 0, তার মানে তখন 50t মাইনাস 160, এই জিনিসটার মান হবে 0, টি এর মান হবে 160 বাই 50, এটা বাদ দিলে এটা হবে 3.2 আওয়ার, 3.2 ঘন্টা। এখন 0.2 ঘন্টা মানে আবার কি, আমরা জানি 1 ঘন্টা হচ্ছে 60 মিনিট, তাহলে 0.2 ঘন্টা হবে 60 ইন্টু 0.2 মিনিট, দ্যাট মিনস 12 মিনিট। তাহলে 0.2 আওয়ার মানে হচ্ছে 12 মিনিট আসলে। তার মানে আমরা দেখতে পাচ্ছি 3 ঘন্টা 12 মিনিট পরে, সেই সকাল 10টার 3 ঘন্টা 12 মিনিট পরে এরা গিয়ে মিনিমাম দূরত্বে পৌঁছাবে। তাহলে সকাল 10টার 3 ঘন্টা 12 মিনিট পরে কয়টা বাজবে, সকাল 10টার 3 ঘন্টা পরে বাজবে 10টা, 11টা, 12টা, 1টা, তাহলে দুপুর 1টা বেজে 12 মিনিটের সময়, দুপুর 1টা বেজে 12 মিনিটের সময় এরা মিনিমাম ডিসটেন্সে গিয়ে পৌঁছাবে। এবং সেই মিনিমাম ডিসটেন্সটা কত হবে সেটা এখান থেকে বলে ফেলা যায়। তখন এটার মান হয়ে যাবে 0, এইটুকের মান যখন 0 হয়ে যাবে তখন এক্স স্কয়ারের ভ্যালু থাকবে মাত্র এইটুকু, দ্যাট মিন্স এক্স স্কয়ার ইকুয়াল টু হবে 14,400, তার মানে এক্স এর মান হবে 120 কিলোমিটার। তার মানে এদের মধ্যে মিনিমাম ডিসটেন্স হওয়া সম্ভব 120 কিলোমিটার, এর চেয়ে বেশি ছোট কখনোই এদের মধ্যে ডিসটেন্স হবে না, এবং সেই ডিসটেন্সটা হবে দুপুর 1টা বেজে 12 মিনিটের সময়। ওকে, এবার আমরা আরেক ধরনের প্রবলেম নিয়ে কাজ করব, নদী পারাপার। আমাদের অনেকগুলো প্রবলেম আছে নদী নিয়ে, নদী পারাপার সংক্রান্ত অঙ্কগুলো একটু আমরা ছোট করে দেখে ফেলি এখানে। এই জিনিসগুলো নিয়েও আমাদের ফিজিক্সে আসলে ভেক্টরের চ্যাপ্টারে অনেক কিছু করতে হয়েছে। তো এর মধ্যে মেইনলি দুইটা কথা নিয়ে বরং বলা যেতে পারে এখানে। একটা হচ্ছে ন্যূনতম সময়ে এবং ন্যূনতম দূরত্ব অতিক্রম করে কখন নদী পারাপার হওয়া যায়। আচ্ছা, প্রথমে আমরা এটা দেখি আগে নিচেটা, ন্যূনতম দূরত্ব অতিক্রম করে যদি নদী পার হতে হয় তাহলে কোন পাশ দিয়ে নদী পার হতে হবে। এটা হচ্ছে একটা নদী, সেই নদীতে হয়তো প্রচন্ড বেগে স্রোত চলে যাচ্ছে, কিউ বেগে, আমরা ধরে নিলাম যে ইউ বেগে স্রোত বইছে, খুবই প্রমত্তা পদ্মা, সে ইউ বেগে সেখান দিয়ে স্রোত বয়ে যাচ্ছে। আচ্ছা, আরেকটা মানুষ সে চিন্তা করলো যে আমি এই পয়েন্ট থেকে রওনা শুরু করব এবং কোথায় গিয়ে পৌঁছাবো, আমরা পৌঁছাবো নদীর ওই পারে। আচ্ছা, এই প্রসঙ্গে তোমাদেরকে আরেকটা ছোট্ট প্রশ্ন করে ফেলা যাক। আচ্ছা, তোমরা নদী ধরো এক পাশে দাঁড়িয়ে আছো, এই পাশে দাঁড়িয়ে আছো, এখান থেকে দাঁড়িয়ে এই নদীটা কত চওড়া এটাকে মেপে ফেলতে পারবে? কোনোভাবে মাপা যাবে? নদী কোনো মতে না পার হয়ে, অনেক বড় নদী কিন্তু, নদী না পার হয়ে তোমাদেরকে মাপতে হবে এই নদীটা কত লম্বা, কিভাবে মাপা যায়? আচ্ছা, ম্যাথমেটিক্স খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, খুব ইজিলি এটা মেপে ফেলা যায়, খুব ইজিলি না, মানে নদী না পার হয়ে মাপা যায়। কিভাবে মাপা যায় তার একটা সুন্দর স্টাইল হচ্ছে এরকম যে, মনে করো এই পাশে একটা গাছ আছে, কোনো গাছ বা যা কোনো কিছু খুশি একটা মার্ক করে ফেলো, একদম সোজাসুজি তুমি মার্ক করে নাও যে এখানে কিছু একটা আছে। বললাম যে এখানে একটা গাছ আছে সাপোজ,
এই জায়গায় একটা গাছ, তুমি ওই গাছটার দিকে তাকিয়ে থাকো। এই গাছটা হচ্ছে সোজাসুজি এই নদীর একদম এই পয়েন্টের ওপারে। আমাদের টার্গেট হচ্ছে এই ডিসটেন্সটুকু মাপা, যে এইটা কতটুকু লম্বা, কিভাবে মাপা যাবে। আচ্ছা, এটা মাপার জন্য একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে এদিক বরাবর কিছু তুমি হেঁটে যাও, ইচ্ছে মতো কিছুদের এদিক বরাবর হেঁটে যাও। হেঁটে যাওয়ার পরে এখানে একটা লাঠি পুঁতে ফেলো। দেন আবারও এটা সমান করে এতখানি হেঁটে যাও। কি কি কাজ করলা? যেটা করেছো সেটা হচ্ছে যে এখান থেকে এতটুকু হেঁটে গেছো, কতটুকু হেঁটে গেছো এটা কিন্তু তুমি মাথায় রাখছো, কয় পা হাঁটছো এটা মনে রাখলেও চলবে, যে এতটুকু এত পা হাঁটলাম, তারপরে একটা লাঠি গেড়ে ফেলছো এখানে, তারপরে তুমি কিছু দূর এখানে আবার সমান পরিমাণে হেঁটে গেছো। এটা যদি 10 পা হাঁটো তাহলে এখানেও 10 পা হাঁটবে। এটা তোমার উপরে, কত দূর তুমি যেতে চাও এটা পুরোপুরি তোমার উপরে, বাট এখানে একটা লাঠি গেড়ে রাখতে হবে মাঝখানে। দেন তুমি যেটা করবা, এইবার এই দিক বরাবর নদী যেদিকে আসছে তার উল্টা দিক বরাবর তুমি হাঁটতে থাকো, এবং হাঁটতে হাঁটতে খেয়াল করতে থাকো কোথায় গিয়ে এই লাঠি আর ওই যে গাছটা এই দুটো একসঙ্গে দেখা যায়। জাস্ট তুমি এখান থেকে তাকাতে থাকবা, প্রত্যেক মুহূর্তে এদিকে তাকাতে থাকো কোথায় গিয়ে মেলে। দেখো এই পাশ দিয়ে তাকালে দেখবা যে না, ওর সাথে মেলে না। আরেকটু আগাও, দেখো এখনো মেলে না। আরেকটু আগাও, এখনো মেলে না। কোথায় গিয়ে ওই দাগটার সাথে মিলে যায়, ওই যে গাছটা ওই গাছের সাথে কোথায় গিয়ে মিলে যায়, জাস্ট এটা তুমি তাকাতে হবে। যখনই তুমি দেখবা গাছের সাথে মিলে গেছে, সেখানে গিয়ে তুমি থেমে যাও, এখানে দাঁড়াও। তুমি এখান থেকে যতটুকু হেঁটে আসছো এখানে, এটাই হচ্ছে আসলে নদীর প্রস্থ। ওই নদী যত বড় এটা ঠিক তত বড় হবে। কারণটা দেখো, কারণ এই অংশটা তো এই অংশের সমান, আবার এটাতে একটা 90 ডিগ্রি, সুতরাং আসলে এই যে ত্রিভুজ দুইটা, এই ত্রিভুজ দুইটা হবে সর্বসম ত্রিভুজ। এবং সর্বসম ত্রিভুজ যদি হয় তাহলে তুমি খুব ইজিলি বের করে ফেলতে পারবা যে এইটা আর এইটা, এই দুটো আসলে সমান পরিমাণে চওড়া হবে। তার মানে দেখো, তুমি নদী না পার হয়ে এই নদীর এপার থেকে বলে ফেলতে পারো যে এই পুরো নদীটা কত চওড়া। ম্যাথমেটিক্সের এটাই পাওয়ার। ইনফ্যাক্ট তুমি এই জিনিসটাকে আরো সোজা করে নিতে পারো। তুমি আরো ম্যাথমেটিক্স যদি এইভাবে চিন্তা করো যে ওকে, আমি এদিকে 10 পা যাবো, বাট এদিকে 10 পা যাবো না, এদিকে আমি যাবো মাত্র 2 পা, এবং 2 পা হেঁটেই আমি এদিকে আসার চেষ্টা করলাম। তাহলে তুমি চিন্তা করো যে এদিকে তুমি আসলে পুরোটার 5 ভাগের 1 ভাগ আসতো, তাহলে এখনো তুমি আসলে এটা দেখতে পারো। এবং তখন যেটা চিন্তা করবা, এখানে যতটুকু হাসছো তার 5 গুণ হবে পুরো দৈর্ঘ্যটা, কারণ এটা 5 ভাগের 1 ভাগ হচ্ছে এইটুকু, তাহলে এই পুরোটারও 5 ভাগের 1 ভাগ হবে এই অংশটা। সদৃশ কোণী ত্রিভুজের আইডিয়া থেকে আমরা এই কথা বলে ফেলতে পারি। আচ্ছা, তাহলে এবার আসো আমরা আবারও নদী পার হওয়ার চেষ্টা করি। ওকে, তোমাদের যেই ভদ্রলোক নদী পার হবেন, চিন্তা করো সেই ভদ্রলোক এইখান থেকে নদী পার হওয়ার চিন্তা করছেন। এখন তুমি চিন্তা করো, নদীর স্রোত কিন্তু এই পাশে। যদি সেই ভদ্রলোক এখান থেকে সোজাসুজি নদী পার হওয়ার চেষ্টা করে, সে কি আসলে নদী পার হতে পারবে? সে কিন্তু নদী ওইভাবে পার হতে পারবে না, কারণ সে সোজা পার হতে গেলেই নদীর স্রোত তাকে ঠেলে ওই পাশে পাঠিয়ে দেবে। তাহলে তাকে কি করতে হবে? তাকে যদি সোজাসুজি নদী পার হতে হয়, তাহলে তাকে আসলে এই বরাবর কোনো একটা দিকে অগ্রসর হতে হবে। তাকে অগ্রসর হতে হবে এইদিকে, যাতে নদীর স্রোতটাকে ঠেলে সোজা করে দেয়, সে এই মাথা থেকে সোজা ওখানে গিয়ে পৌঁছায়। এটি হচ্ছে আসলে ন্যূনতম দূরত্বে এই পুরো স্রোত, এই পুরো নদীটা অতিক্রম করা। আচ্ছা, ন্যূনতম দূরত্বে যখন সে নদীটা অতিক্রম করবে, তখন কি হবে আসলে? তখন যেটা হবে যে এইটাকে আমি যদি ভি ধরে নিই, আর এদিক বরাবর তখন তার পাওয়া যাবে অবশ্যই লব্ধি বেগটা, কারণ লব্ধি বেগই আমি চাচ্ছি ওইদিকে যেতে হয়। এবং এই দিক বরাবর যে স্রোতের বেগটা আছে সেটা হচ্ছে ইউ। তাহলে আমরা সামান্তরিক সূত্র থেকে বলতে পারবো এটুকু ইউ হলে এটুকু ইউ হবে। এবং এখানেই আসলে মেইন মজার ব্যাপারটা, যে এটাকে আমরা পিথাগোরাস দিয়েই করতে পারি, আর কোনো কিছুই দরকার হয় না। যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার, এখান থেকে অনেকগুলো কথা বলে ফেলা যায়, যে ডাব্লিউ স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এটা থেকে সমস্ত অঙ্কগুলো করে ফেলা যায়। ডাব্লিউর মান হবে রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। আমি টি দিয়ে যদি চিন্তা করি, তাহলেও আসলে সমস্ত কিছু এখান দিয়ে বলে ফেলতে পারবো। আমরা বলতে পারবো যে এইখান থেকে এই পর্যন্ত যদি ডি হয়, এবং এখান থেকে ওই পর্যন্ত পৌঁছে যদি টি টাইম লাগে, তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারবো ডি ইকুয়াল টু দূরত্ব সমান সমান বেগ ইন্টু সময়, এদিক বরাবর যে বেগটা আছে ডাব্লিউ ইন্টু টি। এই বরাবর যদি টোটাল টাইম লাগে টি, তাহলে আমার টোটাল দূরত্ব যদি ডি হয়, তাহলে ডি ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু টি। ডাব্লিউর মানটা কত সেটা আমরা কিন্তু জানি। ডাব্লিউর মানটা হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইন্টু টি। এখান থেকে ন্যূনতম দূরত্বে কত যাওয়া যাবে সেটা বুঝে ফেলা যায়। আচ্ছা, এখন ন্যূনতম সময়ের ক্ষেত্রে আমরা কি করব? যখন বলবে যে ন্যূনতম সময়ে তোমাদেরকে পার হতে হবে, তখন খেয়াল করো যে আসলে নদী পার হওয়াটা এখানে মুখ্য ব্যাপার। প্রথম কথা হচ্ছে, এখানে মুখ্য ব্যাপার হচ্ছে নদী পার হওয়া। আমি কোন দিকে নদী পার হলাম সেটা ব্যাপার না, যে আমাকে সোজাই পার হতে হবে এটা কিন্তু বলছে না। কোনো মতে আমার নদী পার হলেই হলো। নদী পার হওয়া, কোনো মতে নদী পার হওয়া বলতে ম্যাথমেটিক্যালি কি বোঝায়? ম্যাথমেটিক্স মনে করে যে ওকে, কোনো মতে নদী পার হওয়া মানে হচ্ছে তোমার
গতির দুইটা উপাংশ যদি চিন্তা করা যায়, একটা উপাংশ এদিক বরাবর অনুভূমিক এবং এদিক বরাবর উলম্ব, তাহলে তোমার উলম্ব উপাংশের মান হবে ঠিক এতখানিকে সমান, যে দিক থেকে হোক। ধরা যাক তুমি এই বরাবর নদী পার হয়েছো, তখনও চিন্তা করো তোমার অনুভূমিক উপাংশ হচ্ছে এতখানি, বাট উলম্ব উপাংশ কিন্তু ঠিক এই নদীর প্রস্থের সমান। অর্থাৎ এইবার আমাদের মেইন কথা হচ্ছে উলম্ব উপাংশ, আমার দূরত্বের, আমার যে সরণটা, সরণের উলম্ব উপাংশ বলতে আমরা এই প্রস্থ বরাবর যেটা সেটা চিন্তা করছি, উলম্ব উপাংশটা নদীর প্রস্থের সমান যদি হয় তাহলেই সে নদী পার হয়েছে বলে আমরা ধরতে পারি। উলম্ব উপাংশ নদীর প্রস্থের সমান হতে হবে। আরেকবার আমি বলে নিলাম, উলম্ব উপাংশ নদীর প্রস্থের সমান হতে হবে, যেদিক দিয়েই হোক। তাহলে এখন আমাদের সমস্ত চিন্তা হবে আসলে জাস্ট উলম্ব অংশ বরাবর, আমাদের সমস্ত হিসাব হবে উলম্ব অংশ বরাবর। আমরা বেগ, সরণ, সময় যা কিছু নিয়ে চিন্তা করি না কেন, সবকিছু এখন শুধুমাত্র উলম্ব উপাংশ নিয়ে চিন্তা করব। আবার বলছি, আমি শুধুমাত্র উলম্ব উপাংশ নিয়ে চিন্তা করব। এখন ধরা যাক এদিক বরাবর কেউ যাচ্ছে, তাহলে সে যখন এখানে বরাবর পার হয়ে যাবে, আমরা সমস্ত উলম্ব উপাংশের হিসাবগুলো করে ফেলি, যে তাহলে সেই অবস্থায় এটা হচ্ছে তার আসলে লব্ধি বেগ, তাকে কোন দিকে আগাতে হবে এটা আমরা একটু খেয়াল করি। ধরা যাক এটা হচ্ছে ভি, এটা হচ্ছে ইউ, ইউ হচ্ছে স্রোতের বেগ, ভি হচ্ছে সেই মানুষটার বেগ। তাহলে তাকে কোন দিকে আগাতে হবে, ধরলাম এটা হচ্ছে ডাব্লিউ। তাহলে এইবার আমরা যদি উলম্ব বরাবর এই বেগটা দেখার চেষ্টা করি, আমরা একটু খেয়াল করি যে উলম্ব বরাবর সমস্ত কিছু দিয়ে নেই, উলম্ব বরাবর তার বেগ কত, উলম্ব বরাবর বেগের উপাংশ, ধরি এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, ধরলাম। তাহলে উলম্ব বরাবর তার বেগের উপাংশ হবে ইউ cos 90 ডিগ্রি, ইউ cos 90 ডিগ্রি প্লাস ভি cos থিটা। উপাংশ নিতে গেলে cos নিয়ে নিতে হয়। সো ইউ cos 90 ডিগ্রি প্লাস ভি cos থিটা। ইউ cos 90 ডিগ্রি এটার মান কত? এটার মান সবসময় 0 আসলে। সো এর কোনো উপাংশ এখানে পড়বে না, থাকবে শুধুমাত্র ভি cos থিটা। আচ্ছা, উলম্ব বরাবর তাকে কত দূরত্ব অতিক্রম করতে হবে? উলম্ব বরাবর দূরত্ব এটা হচ্ছে ডি, আর এই টাইমটা যদি লাগে টি, তাহলে আমরা বলতে পারি যে বেগ সমান সমান দূরত্ব বাই সময়, তার মানে ভি cos থিটা ইকুয়াল টু ডি বাই টি, বা টি ইকুয়াল টু ডি বাই ভি cos থিটা। এখন আমরা দেখতে চাই থিটার কোন ভ্যালুর জন্য টি এর মানটা মিনিমাম হয়, কারণ আমরা বলেছিলাম যে সবচেয়ে কম সময় আমাদের এটা দরকার ছিল যে ন্যূনতম সময়ে আমাদেরকে নদী পার হতে হবে। এখানে কোন দিক দিয়ে গেলাম সেটা ব্যাপার না, কোন দিকে পার হলাম সেটা ব্যাপার না, বাট ন্যূনতম সময় পার হতে হবে। তাহলে টি এর মান মিনিমাম কখন হবে? যখন নিচের পার্টটা সবচেয়ে বড় হবে। যখন নিচে সবচেয়ে বড় হয় তখন পুরো জিনিসটার মান সবচেয়ে ছোট হবে। নিচে কখন সবচেয়ে বড় হবে? যখন থিটার মান হবে আসলে 0 ডিগ্রি। আমরা এখান থেকে খেয়াল করি যে থিটার মান 90 হলে সবচেয়ে ছোট হয়, আর এই জায়গায় থিটার মান যদি 0 ডিগ্রি হয় তাহলে সবচেয়ে বড় পাওয়া যাবে। অর্থাৎ সর্বোচ্চ হবে টি, ন্যূনতম হবে যখন থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, দ্যাট মিন্স টি ইকুয়াল টু তখন দাঁড়াবে ডি বাই ভি। এবার আমরা অ্যাকচুয়ালি জিনিসটা একটু ফিল করার চেষ্টা করি যে যখন থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি তখন আসলে কি হবে। থিটা ইকুয়াল টু যখন 0 ডিগ্রি তখন আসলে এই ভি এর দিকটা এদিক বরাবরই হবে, অর্থাৎ সেই লোকটাকে রওনা দিতে হবে সোজাসুজি বরাবর, একদম সোজা বরাবর তাকে রওনা দিতে হবে। সোজা বরাবর রওনা দিলে সে নিশ্চয়ই সোজা গিয়ে পৌঁছাবে না। সে কোন দিকে গিয়ে পৌঁছাবে? সে রওনা দেবে সোজা, সোজা রওনা দিলে স্রোত তাকে ঠেলে ওইখানে নিয়ে পৌঁছাবে। হয়তো সে পৌঁছাতে চেয়েছিল এই গ্রামে, সে পৌঁছাবে পাশের 10 গ্রাম পরে, তাতে কোনো অসুবিধা নেই। আমাদের দরকার সবচেয়ে কম সময়ে নদী পার হলেই হলো, কোন গ্রামে পৌঁছায় সেটা ব্যাপার না, কারণ এই পাশে অনেক আর্মি মিলিটারি আছে, ওই পাশে কোনো মতে নদী পার হতে পারলেই তার জীবন রক্ষা পাবে। সে কোন পাশ দিয়ে যাবে, সবচেয়ে দ্রুত যাওয়ার যখন চিন্তা করবে তাকে রওনা দিতে হবে আসলে সোজা বরাবর। সে অনেক দূরে গিয়ে পড়লেও সবচেয়ে কম সময়ে অতটা দূরত্ব সে অতিক্রম করবে। আগেরবার আমরা যেমন দেখেছিলাম তাকে খুব অল্প দূরত্ব সে অতিক্রম করেছিল, বা সেই দূরত্ব অতিক্রম করতেও তাকে অনেক বেশি টাইম লেগেছিল। কেন? কারণ তাকে অনেক ফাইট করতে হয়েছিল এই স্রোতের সাথে। আমরা খেয়াল করেছিলাম যে এই পাশ থেকে প্রত্যেকটা মুহূর্তে তাকে, সে যেতে যাচ্ছে সোজা বরাবর, বা স্রোত তাকে এই পাশ থেকে ঠেলছে। এখন সে যেটা করবে, সে কিন্তু স্রোতের সাথে গা ভাসিয়ে দিয়েছে। সে এই সোজা যখনই রওনা দেবে তখন সঙ্গে সঙ্গে এই স্রোতটা তাকে আরামে ঠেলে ওই পাশে নিয়ে যাবে, তার বেশি সময় লাগবে না। এটা সবচেয়ে কম সময় পৌঁছানোর রাস্তা। কম সময় হলেও তার কিন্তু দূরত্ব যথেষ্টই বেশি হবে আসলে আগে থেকে। ওকে, এই ছিল নদী পারাপার সংক্রান্ত অঙ্কগুলো। অনেক সময় এই জাতীয় কিছু অঙ্ক মাঝে মাঝে দেখা যায় যে প্রথমে একটা গাড়ি যাচ্ছিল, সেই গাড়িটা একদম শূন্য অবস্থান থেকে, মানে একটা স্টেশন থেকে একটা রেলগাড়ি যেটা বলা যায়, এটা রেলগাড়ি
সে একটা স্টেশন থেকে রওনা দিল। তো রওনা হওয়ার পরে প্রথমে কিছুক্ষণ সে F1 সমতরণে চললো। সমতরণে চলার পরে সে একটা নির্দিষ্ট বেগ প্রাপ্ত হলো, সাপোজ ভি বেগ প্রাপ্ত হলো। তারপরে সে কিছুদূর পর্যন্ত ওই বেগেই চললো, অর্থাৎ ভি বেগে কিছুদূর পর্যন্ত চললো। চলার পরে সে আবার কিছুদূর সমমন্দলে গেল, অর্থাৎ তার গতিটা আস্তে আস্তে আবার কমলো, কমতে কমতে আরেকটা জায়গায় গিয়ে জিরো হলো, সে ওখানে গিয়ে থামলো। তো এই অবস্থায় এইটা থেকে অনেক কিছু যদি বলে যে যদি এটা টোটাল দূরত্ব এক্স হয়, টোটাল দূরত্ব টোটাল সময়টা টি হয়, তাহলে এখান থেকে অনেক কিছু প্রমাণ করতে পারে। তো মজার ব্যাপার হচ্ছে যে এই ধরনের যে অঙ্কগুলো আছে সেগুলো তো এমনি করা যায়, আবার এগুলোকে গ্রাফিক্যালিও করা যায়। আবার এই ধরনের প্রবলেমগুলোকে গ্রাফিক্যালিও সলভ করা যায়। যেরকম আমরা যদি এরকম একটা গ্রাফ আঁকাই, যে গ্রাফটা হচ্ছে বেগ ভার্সাস সময়ের একটা গ্রাফ, সেখানে আমরা লক্ষ্য করি একদম শুরুতে টি ছিল 0, তখন ভিও ছিল 0, আস্তে আস্তে তার বেগটা বেড়ে যাচ্ছে কি হারে? F1 হারে। আসলে এটা হচ্ছে সেই গ্রাফের ঢাল। কারণ এই অবস্থায় নরমালি আমরা দেখতে পারবো যে সে আসলে একটা সরল রেখার মতো করে আগাবে, কারণ ইকুয়েশনটা দাঁড়াবে জাস্ট এতটুকু, u প্লাস v বাই t1, এটাই হচ্ছে f। আসলে কি বললাম, v মাইনাস u বাই t1, এটাই ইকুয়াল টু f1। আচ্ছা, সো এখান থেকে যেটা দেখা যাবে এটা পুরোপুরি এই টাইপের একটা জিনিস। অতএব v ইকুয়াল টু f1 ইনটু t1, y ইকুয়াল টু mx টাইপের একটা জিনিস হবে, যেটা একটা মূলবিন্দুগামী সরলরেখা। এই মূলবিন্দুগামী সরলরেখাটা এখানে আমরা দেখাচ্ছিলাম আসলে। তো এরপরে কি হচ্ছে, এরপরে যেটা হবে, সে কিছু দূর v সমবেগে চলতে থাকবে। এটা হচ্ছে সে v মাত্রা, যে ঠিক এই বেগে সে কিছু দূর চললো, দেন তারপরে তার গতি আবার কমতে কমতে F2 এই হারে কমতে কমতে আবার গিয়ে 0 হলো। তো এখন এই টোটাল জায়গাটা যে এরিয়াটা VRT গ্রাফে, এই VT যে লেখচিত্রটা, VT লেখচিত্রতে ঢালগুলো হচ্ছে সেই ত্বরণগুলো। অর্থাৎ আমরা যদি এই সরলরেখার ঢাল নির্ণয় করি তাহলে ত্বরণ পাবো এখানকার, এই সরলরেখার ঢাল নির্ণয় করলে এই অংশের ত্বরণ পাওয়া যাবে, এইটা ঢাল নির্ণয় করলে এটা 0 হবে, সেটা হচ্ছে এই অংশের ত্বরণ, কারণ সমবেগে চলছে সে কারণে ত্বরণ নাই। এবং যদি এরিয়া বের করা যায় টোটাল এরিয়াটা, তাহলে আমরা আসলে পাবো যে এখানে টোটাল কত দূরত্ব অতিক্রম করেছে সেই জিনিসটা। তো বলেই দেওয়া আছে যে এই অংশটুকু হচ্ছে টি, এখান থেকে এই পর্যন্ত টি, আর টোটাল দূরত্বটা হচ্ছে এক্স। তাহলে এক্স সমান সমান কত আসলে এই পুরোটা এরিয়া? তো এরিয়াটাকে আমরা এভাবে কয়েকটা জায়গায় ভাগ করে নিই। আমরা দেখেছি যে এই অংশটা হচ্ছে ভি, সে ভি বেগ প্রাপ্ত হয়েছিল এই এতটুকুতে, এতটুকু হচ্ছে ভি, এবং এইটুকু হচ্ছে প্রথমে ধরে নিলাম যে এটা হচ্ছে টি1 সাপোজ, আর এটা হচ্ছে টি2, এটা টি3। তাহলে এক্স এটা হবে এই তিনটা জায়গাকার এরিয়ার যোগফল। তিনটা এরিয়া কত কত? একটা হচ্ছে হাফ ইন্টু ভি ইন্টু টি1, হাফ ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এই ভূমি ইন্টু উচ্চতা, এটা হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল, প্লাস এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র যার একটু হচ্ছে টি3, একটু হচ্ছে ভি, সো ভি ইন্টু টি3 এটা হচ্ছে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, প্লাস হাফ ইন্টু ভি টি2 এটা হচ্ছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল। তাহলে টোটাল জায়গাটার ক্ষেত্রফল আমরা আসলে পেয়ে গেছি। আবার আমরা চাইলে এরকম বলতে পারি যে এই জায়গায় F1 যেটা, সেই ঢালটা হচ্ছে আসলে v বাই t1 এর সমান, এবং এখান থেকেও আমরা দেখতে পারবো যে F2 যেটা, সেটা হবে v বাই t2 এর সমান। আসলে ভালো করে বলতে গেলে এইভাবে আমাদের বলা উচিত, কারণ এটা যেহেতু মন্দন, সুতরাং ত্বরণ হিসাবে চিন্তা করলে এটা হচ্ছে মাইনাস F2, এটাও এখান থেকে চিন্তা করলে মাইনাস v বাই t2 হবে আসলে। তো যাই হোক, আমরা জাস্ট মানটা নিয়ে চিন্তা করছি, মন্দনের মানটা হবে F2 ইকুয়াল টু v বাই t2। তাহলে আরেকটা জিনিস আমরা একটু এখান থেকে খেয়াল করি যে t1 এর মানটা তাহলে কত আসে এখান থেকে? এখান থেকে t1 এর মানটা আসবে v বাই f1, এবং t2 এর মানটা আসবে v বাই f2। মাঝখানে t3 যে পার্টটা, সেই পার্টটা নিয়েও আরেকবার একটু চিন্তা করা যেতে পারে যে t3 হচ্ছে আসলে t মাইনাস t1 মাইনাস t2, দ্যাট মিন্স t মাইনাস পুরো জায়গাটা থেকে এই দুটো জায়গা বাদ দিলে আসলে t3 পাওয়া যায়। এটা সমান সমান v বাই f1 মাইনাস v বাই f2। তাহলে আমরা এইখান থেকে এখন আসলে দেখতে পারবো যে এটা কিরকম, যে টোটাল x যেটা আছে, এই xটা এটা ইকুয়াল টু হাফ ইন্টু v বাই f1, আমরা এখান থেকে দেখেছি t1 মানে হচ্ছে v বাই f1, প্লাস v ইন্টু t3 মানে হলো t মাইনাস v বাই f1 মাইনাস v বাই f2, প্লাস হাফ ইন্টু v ইন্টু v বাই f2। সো যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এরকম, যে এখানে থাকবে হাফ v স্কয়ার বাই f1, এবং এখান থেকে থাকবে মাইনাস v স্কয়ার বাই f1, আর এই জায়গায় থাকবে একটা vt। তাহলে vtটাকে আগে বাইরে বের করে নিয়ে আসি, vt মাইনাস হাফ v স্কয়ার বাই f1 মাইনাস হাফ v স্কয়ার বাই f2। এটা থেকে অনেক কিছু প্রমাণ করতে বলে অনেক সময়,
এবং এইখান থেকে আমরা অলরেডি দেখে ফেলেছি যে বেশ কিছু জিনিস সেখানে আসলে প্রমাণ হয়ে গেছে। এখান থেকে 2x ইকুয়াল টু সামথিং এরকম কিছু একটা প্রমাণ করতে বলে যে এই পাশে যদি 2 দিয়ে গুণ করে দেওয়া যায় তাহলে 2x আসবে, 2vt মাইনাস v স্কোয়ার বাই f1 মাইনাস v স্কোয়ার বাই f2, বা v যদি কমন নেওয়া যায় 2t মাইনাস v বাই f1 মাইনাস v বাই f2, এরকমই কিছু একটা প্রুফ করতে বলে। সো আমরা সেই প্রুফটা দেখলাম যে এইরকম গ্রাফিক্যালি চিন্তা করলে খুব ইজিলি করে ফেলা যায়। আচ্ছা, এবারে আমরা বেশ কিছু বাঘ হরিণ সংক্রান্ত অঙ্ক করব। একটা বাঘ পিছনে থাকবে, সে সামনে একটা হরিণকে দৌড় দেবে, তারপর গিয়ে ধরবে। তো সেই শিকার ধরার গল্প, মানে শিকার ধরার অঙ্কটা আমরা করবো। বাট তার আগে একটা পুরোনো জিনিস তোমাদেরকে মনে করিয়ে দিই, এটাকে বলে জেনোস প্যারাডক্স। তোমরা অনেকে একিলিসের নাম শুনতে পারো। একিলিস হচ্ছে একটা বিখ্যাত একজন গ্রিক বীর ছিলেন একিলিস। একিলিস এই বীর গ্রিক এবং ট্রয়ের মধ্যে, ট্রয়ের মাঝখানে যখন বিশাল বড় যুদ্ধ হয়েছিল, অনেকে ট্রয় সিনেমাটা দেখে থাকতে পারো, ওই সিনেমায় ব্র্যাড পিট এই একিলিসের চরিত্র অভিনয় করেছিলেন। তো যাই হোক, তো সেই একিলিস যে বীরটা, মহান বীর ছিলেন তিনি বিশাল যুদ্ধ করতে পারতেন, তিনি অনেক স্বাস্থ্যবান একজন মানুষ, অনেক তরবারি চালাতে পারতেন এবং সেই সঙ্গে তিনি অনেক জোরে দৌড়াতে পারতেন। তো এই একিলিস, খুবই ক্ষিপ্র গতির একিলিস, তিনি একদিন নদীর ধার দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তো হাঁটতে হাঁটতে একটা কচ্ছপের সাথে তার দেখা হলো। তো কচ্ছপ তাকে বললো যে আসো আমরা একটা দৌড় প্রতিযোগিতা করি। তো একিলিস অনেক বড় একজন মানুষ, অনেক বড় দৌড়বিদ, আর কচ্ছপ কিনা তার সাথে দৌড় প্রতিযোগিতা করতে চায়। এগুলো বললো তুই আমার সাথে দৌড় প্রতিযোগিতা করবি, এটা কি বলিস? বলে তুমি করতে চাও কিনা বলো। হ্যাঁ অবশ্যই, কোনো অসুবিধা নেই। তখন বললো, কচ্ছপ বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তুমি তো অনেক মহান বীর, অনেক জোরে দৌড়াতে পারো, তুমি এক কাজ করো, তুমি এমন ভাবে দৌড়াবা, তুমি একটু আমার থেকে পিছনে থাকবা। হ্যাঁ, মনে করো আমি তোমার থেকে আগেই 20 হাত দূরে থাকবো, তারপর আমরা দৌড় দেবো, অনেক দূরে যেতে হবে, সেই দূর পাহাড়ে যাবো কিন্তু আমরা। যাত্রা ঠিক আছে, কি অসুবিধা, তুই 20 হাত দূরে কেন, তুই 40 হাত দূরে থেকে জায়গা শুরু কর যাত্রা, তাতে আমার কোনো কিছু যায় আসে না, তারপরও আমি তোকে হারাই দিতে পারবো। তুমি কি শিওর? হ্যাঁ, না শিওর কি আছে, ঠিক আছে তাহলে চলো আমরা দৌড় প্রতিযোগিতা শুরু করি। তো কচ্ছপ এখানে মনে করে দাঁড়িয়ে আছে, কচ্ছপটা, আর এইখানে আছে একিলিস। তো কিছুক্ষণ পরে দৌড় প্রতিযোগিতা যখন শুরু হবে, কচ্ছপ বললো, একিলিস ভাই তুমি বেশি জোরে দৌড়াও না, হ্যাঁ তুমি দৌড়ালে আমি কিভাবে পারবো, তুমি আমার চেয়ে ডবল গতিতে দৌড়াবে। বলছে ঠিক আছে, আমি তোর চেয়ে ডবল গতিতেই না হয় দৌড়ালাম, তাও তো আমি তোর থেকে জিতেই যাবো। এবার লাস্ট মোমেন্টে যখন দৌড় প্রতিযোগিতা শুরু হবে, কচ্ছপ বললো, একিলিস আসলে তুমি আমার সাথে পারবা না। কি বলিস তুই, আমি তোর সাথে পারবো না? হ্যাঁ তুমি আসলে পারবা না। কেন? দেখো আমি তোমাকে কিছু যুক্তি দেখাচ্ছি, আমি যদি তোমাকে যুক্তি দিয়ে বোঝাই দিতে পারি তুমি পারবা না, আমাকে এই রোদের মধ্যে দৌড় প্রতিযোগিতা দরকার আছে? না ঠিক আছে, আমাকে বোঝা, তুই দেখি কিভাবে আমি হেরে যাই। তো দেখো একিলিস, আমি তো তোমার থেকে অর্ধেক গতিতে দৌড়াই, তাই না? হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি চিন্তা করো, একদম শুরুতে তুমি যখন কিছুক্ষণ পরে আমার এখানে এসে পৌঁছাবা, দৌড়াতে দৌড়াতে তুমি যখন দৌড় শুরু করলা করে যখন এখানে এসে পৌঁছাবা, আমি নিশ্চয়ই ওখানে দাঁড়ায় থাকবো না, আমিও তো এগিয়ে যাবো। কত আগাবো বলো দেখি? বলো কেন, তুই 10 হাত আগাবি, তুই যেহেতু আমার চেয়ে অর্ধেক আগাস, তাহলে তুই 10 হাত আগাবি। বললো গুড, ঠিক আছে। এরপর মনে করো তুমি এখানে এসে পৌঁছালা, আমি তখন তোমার থেকে 10 হাত দূরে সামনে দাঁড়ায় আছি। এইবার তুমি কি করবে বলো দেখি? এইবার তুমি আমাকে ওখানে গিয়ে ধরতে যাবা। তুমি যখনই এখানে এসে পৌঁছাবা, আমি কি আর ওখানে দাঁড়ায় থাকবো? আমি কি করবো বলো দেখি? আমি তখন 5 হাত আগায় যাবো। আচ্ছা ঠিক আছে, এইবার তুমি মনে করো আমাকে এই 5 হাত দূরে এসে ধরতে আসলা। তুমি যখন আমাকে এই 5 হাত দূরে এসে ধরতে যাবা, আমি কি তখন আর ওখানে দাঁড়ায় থাকবো? আমি তখন আরেকটু আগায় যাবো। তারপর তুমি যখন আমাকে মনে করো এই 2.5 হাত দূরে এসে ধরতে যাবা, আমি কি আর ওখানে দাঁড়ায় থাকবো? আমি তো তখন আরেকটু আগায় যাবো। তারপর তুমি যখন আরেকটু এখানে আগে আসবা, তুমি যেখানে আমাকে ধরতে যাবা, আমি তার থেকে একটু আগে থাকবো না? আমি তো তোমার চেয়ে অর্ধেক বেগে আগাই, তাই না? আমি তাহলে তোমার সাথে আগাই থাকবো সবসময়, তাহলে তো তুমি আমাকে কোনোদিন ধরতে পারবো না। এবং একিলিস ব্যাপারটা কিছু বুঝতে না পেরে হার মেনে নিলেন। একিলিস এত বড় একজন গ্রিক বীর, তিনি একটা কচ্ছপের সাথে হার মেনে নিলেন যে না, আমি আসলে তোমার সাথে কখনো যুদ্ধ করে পারবো না। তোমাদেরকে চিন্তা করার জন্য দেওয়া থাকলো যে এটা আসলে কেন হলো, এরকম কেন হলো, আসলে কি এরকম হবে? ম্যাথমেটিক্স কি বলে? ম্যাথমেটিক্স বলে যে না, আসলে তুমি যদি এরকম করে দৌড়াতে থাকো তাহলে একসময় ধরবে। যেমন ম্যাথমেটিক্স অনুসারে আমি এটা দেখাতেই পারি যে ধরা যাক একিলিস, আমি ধরে নিলাম যে এই 20 হাত পার সেকেন্ড এই বেগে একিলিস আগাচ্ছে, 1 সেকেন্ডে সে 20 হাত যায়, বাংলাটা তো বের করলাম মনে করি একক 20 হাত। আর কচ্ছপ যেটা টর্টয়েস, সে যাচ্ছে 10 হাত পার সেকেন্ড। তাহলে সে কোথায় গিয়ে মানে কোথায় গিয়ে একজন আরেকজনকে ধরতে পারবে? আসলে আমরা সেই জায়গাটা একটু দেখি, আমরা আসলে এটা কিন্তু বের করতে পারবো। আচ্ছা, একিলিস আর টর্টয়েস এই দুজনের নিয়ে আমরা মনে করি হিসাব করলাম, তাহলে আমাদের কি জানা আছে যে VA মনে করো দুইটা সমবেগে যাচ্ছে, এটা হচ্ছে 20
আর ভিটি এটা হলো 10। তাহলে কোথায় গিয়ে মিলবে এটা আমরা হিসাবটা দেখি। সরি, ধরে নিলাম যে x দূরত্বে গিয়ে একিলিস ওখানে যাবে এবং t সময় পরে, তার t সময় পরে একিলিস কোথায় গিয়ে পৌঁছাবে বলো দেখি। t সময় পরে একিলিস গিয়ে পৌঁছাবে 20t দূরত্বে এবং কচ্ছপ যেটা সে গিয়ে পৌঁছাবে, আগে থেকে তো 20 দূরত্বে ছিল, 20 প্লাস 10t এই দূরত্বে। দ্যাট মিন্স আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 10t ইকুয়াল টু 20 বা t ইকুয়াল টু 2। তার মানে মাত্র 2 সেকেন্ড পরেই আসলে একিলিস কিন্তু কচ্ছপকে ধরে ফেলতে পারবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম একটু আগের যে লজিক থেকে, সেখান থেকে দেখা যাচ্ছিল যে একিলিস কোনোদিনও আসলে কচ্ছপকে ধরতে পারে না। আসলে এই দুটার মধ্যে ঝামেলাটা কোথায়, কেন এরকম হলো, এটা বের করার দায়িত্ব তোমাদের। আমি এখন এখানে যাব না, বরং আমি ত্বরণ সংক্রান্ত বেশ কিছু প্রবলেম নিয়ে আলোচনা করতে চাই। ধরো এই প্রবলেম না, আমরা চিন্তা করছি এরকম যে আমরা এমন একটা প্রবলেম নিয়ে চিন্তা করি যে একজন যাত্রী, সে 120 মিটার সামনে, তার 120 মিটার সামনে আছে একটা ট্রেন, সে পেছন থেকে সুষম ত্বরণে রওনা শুরু করলো। সে দেখলো কি, সে এখান থেকে আসছে না, সে রওনা শুরু করলো সমবেগে, সে আসলে দৌড়াতে দৌড়াতে আসছিল, বেশ কি বেগে, ভি বেগে দৌড়াতে দৌড়াতে আসছে, সে দৌড়াতে দৌড়াতে আসছে। যখনই সে এই পজিশনে আসছে তখনই সে দেখলো ট্রেনটা রওনা শুরু করে দিয়েছে একটা সমত্বরণে। সমত্বরণ কি মনে করে, এফ সমত্বরণে রওনা শুরু করে দিয়েছে। সে দৌড়াতে দৌড়াতে গিয়ে 1 মিনিট পরে ট্রেনটাতে কোনো মতে উঠতে পারলো। তাহলে তোমাদেরকে বলতে হবে ভি এর মান কত এবং এফ এর মান কত। আচ্ছা, এখানে এখন বলে রাখি যে কোনো মতে উঠতে পারা ব্যাপারটা কিরকম। কোনো মতে উঠতে পারা মানে হচ্ছে, ওকে অবশ্যই সে ট্রেনটাকে ধরতে পেরেছে নিঃসন্দেহে, ট্রেনটা না ধরলে ট্রেন যদি সামনে থাকে সে তো আর উঠতে পারবে না। এবং কোনো মতে উঠতে পারার মানে হচ্ছে সে যেই মুহূর্তে ট্রেনটাতে ধরেছে ট্রেনটাকে, তখন ট্রেনের বেগ এবং তার বেগ সেম ছিল। আবার বলছি আমি, সেই মুহূর্তে ট্রেনের বেগ এবং তার বেগ যদি সেম থাকে তার মানে হচ্ছে কোনো মতে ধরা। আচ্ছা, তাহলে এইবার আসো, সেটা এত পেছনে ছিল, এরকম একটা পজিশনে ছিল, তাহলে সে যখন, আমি ধরে নিচ্ছি যে সে 1 মিনিট পরে, তাই না, 1 মিনিট পরে সে গিয়ে ট্রেনটাকে ধরতে পারলো। তো 1 মিনিট পরে সে কত দূরত্বে অতিক্রম করবে এটা আমরা দেখি। 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড। সে 60 সেকেন্ড পরে এই লোকটা সে যাবে টোটাল 60 ইন্টু ভি, এই দূরত্ব সে অতিক্রম করবে। এস ইকুয়াল টু ভিটি এই থিওরি অনুসারে এটা সমান সমান আসলে 120 প্লাস, আমরা ধরলাম এই পয়েন্টে গিয়ে তারা মিলে 120 প্লাস এই ট্রেনটা যতটুকু ওই টাইমে অতিক্রম করবে সেই সময়টা, অর্থাৎ ট্রেনটা যাবে হাফ এফ টি স্কোয়ার। দ্যাট মিন্স এখান থেকে একটা ইকুয়েশন আমরা পাবো 60v ইকুয়াল টু 120 প্লাস এখান থেকে পাওয়া যাবে 1800f, বা আমি যদি 60 দিয়ে ভাগ করে দিই, v ইকুয়াল টু 2 প্লাস 30f, এটাতে ইকুয়েশন হিসেবে লিখে রাখলাম। আবার আমরা বলেছিলাম যে তার কিন্তু দুইটা বেগ সেম হতে হবে। এখন এইটা, এই যে ট্রেনটা টি সময় পরে, এই 1 মিনিট পরে তার বেগটা কত হবে। 1 মিনিট পরে ট্রেনের বেগ হবে v ইকুয়াল টু u প্লাস at। ওই ফর্মুলা থেকে আমি যদি চিন্তা করি তাহলে আমি পাবো যে ট্রেনের বেগ হবে u প্লাস f ইনটু 60। এটা হচ্ছে ট্রেনের বেগ ইকুয়াল টু ওর বেগ v, বা 60f ইকুয়াল টু v। এটাকে আমি নাম্বার দিলাম 2। এখন এই দুটো যদি আমরা একসাথে মিলাই তাহলে পাবো 60f ইকুয়াল টু 2 প্লাস 30f, বা 30f ইকুয়াল টু 2, বা f ইকুয়াল টু 1/15 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাই হচ্ছে ত্বরণটা, যেই ত্বরণে ওই ট্রেনটা এগিয়ে যাচ্ছিল সেইটা। এবং f যদি আমরা v পেতে চাই তাহলে আমরা এখানে বসাই দিই, এটাকে 2 থেকে পাবো v ইকুয়াল টু 60 ইনটু 1/15, দ্যাট মিন্স 4 মিটার পার সেকেন্ড। এই বেগে ও এগিয়ে যাচ্ছিল। এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা বলে ফেলি। আচ্ছা, তোমাদের কি মনে হয় যে একটা ঘর, এই ঘরটা কত মিটার, তোমরা মিটার সম্পর্কে আইডিয়া কিরকম রাখো? একটা মিটার, 1 মিটার আমি বলি যে এত মিটার পার সেকেন্ড, মিটার অনেকবার বলি। 1 মিটার কতখানি আসলে এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটা আসলে খুব বেশি না, 3.3 মিটার মতো, 3.3 মিটার এই পুরো জায়গাটা। আর একটা জিনিসের কথা বলি, তোমরা জানো যে বলের একক হচ্ছে নিউটন। 1 নিউটন বল কতখানি বল? মনে করো আমি বললাম এরকম, এই যে আমি জোরে একটা ঘুষি দিলাম, এটা কত নিউটন বলে আমি ঘুষিটা দিয়েছি, এটা কত নিউটন ছিল? আচ্ছা, তো এই ঘুষিটা আসলে কিরকম ছিল এটা আইডিয়া করা যাবে খুব সিম্পলি। তোমরা গুঁড়া মশলা দেখেছো, বাসায় অনেকে গুঁড়া মশলা দেখতেই পারো। তো এই গুঁড়া মশলা কিনতে পাওয়া যায়, মনে করো আরকু গুঁড়া মশলা, এরকম একটা বাজার থেকে 100 গ্রামের একটা প্যাকেট কিনে নিয়ে আসবা। 100 গ্রাম এতখানি হবে মাত্র। এই 100 গ্রাম আরকু গুঁড়া মশলা, এটা যদি তুমি হাতে ধরো, হাতে ধরার পরে যে প্রচন্ড ওজন অনুভব করবা, হাত ভেঙে যাবে এরকম,
100 গ্রাম গুঁড়া মশলায় এই যে ওজনটা, এটা হচ্ছে 1 নিউটন। বুঝতেই পারছো 1 নিউটন আসলে খুবই অল্প, 100 গ্রাম ধরলে কিছুই মনে হবে না হাতে। তো এটি হচ্ছে মোটামুটি 100 গ্রাম, এবং 100 গ্রামটাই মোটামুটি 1 নিউটন হবে। কেন? কারণ আমরা জানি W = M × G, এটা হচ্ছে 100/1000 কেজি। আমরা কেজিতে বানানোর জন্য 100 কে 1000 দিয়ে ভাগ করে ফেললাম, যেহেতু 100 গ্রাম ছিল, ইনটু 9.8, এর মানে হচ্ছে 0.98 নিউটন, যেটা একের খুবই কাছাকাছি, আসলে খুবই কাছাকাছি। পছন্দ না হলে প্রয়োজনে আর দুই একটা গুঁড়া একটু বাইরে থেকে নিয়ে নিবা। আচ্ছা, তাহলে তুমি পেয়ে যাবে 1 নিউটনের সমান। এবারে আমরা এই বাস সংক্রান্ত আরেকটা অঙ্ক একটু দেখতে চাই। ধরো অঙ্কটা হচ্ছে এরকম যে একটি বাস স্থির অবস্থান থেকে 1 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে সরল পথে যাত্রা শুরু করলো। স্থির অবস্থান থেকে 1 মিটার/সেকেন্ড স্কয়ার এই সমত্বরণে সরল পথে যাত্রা শুরু করলো। আচ্ছা, দেখাতে হবে যে 40.5 মিটারের পেছন থেকে কোন যাত্রী 9 মিটার/সেকেন্ড সমবেগে দৌড়েও বাসটিকে ধরতে পারবে না। 40.5 মিটারের পেছনে যদি কোনো যাত্রী থাকে, তাহলে সে যদি 9 মিটার/সেকেন্ড বেগে দৌড়ায়, তাহলেও সে বাসটি ধরতে পারবে না। এটি আমাদেরকে দেখাতে হবে। আচ্ছা, আমরা কিভাবে দেখাবো যে এত দূরত্বে গেলেও সে বাসটাকে ধরতে পারবে না, সেটা আমরা দেখাবো। বাট তার আগে একটু বলে রাখি যে আমরা এটাই আসলে দেখাতে চাই, 40.5 মিটারের পেছনে থাকলে সে আর ধরতে পারবে না। অর্থাৎ আমি আগে ধরে নিচ্ছি যে সে x পেছনে আছে এবং বাসটা এগিয়ে যাচ্ছে 1 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে। সে কিন্তু x দূরত্ব পেছনে আছে। সে যখন x দূরত্ব পেছনে আছে, এখান থেকে সে সমবেগে দৌড়াচ্ছে কি হারে? 9 মিটার/সেকেন্ড হারে। আমি ধরলাম যে সে t সময় পরে বাসটিকে ধরে। সে যদি t সময় পরে বাসটিকে গিয়ে ধরতে পারে, তাহলে আগে আমরা খেয়াল করি যে সে টোটাল কত দূরত্ব যাচ্ছে। সে যাচ্ছে টোটাল 90 দূরত্ব আসলে, s = vt। এবং ওই বাসটা আসলে কত দূরত্ব যাবে t সময়ে? বাসটা যাবে হাফ ft², দ্যাট মিন্স হাফ ইনটু 1 ইনটু t²। এটা হচ্ছে তার টোটাল দূরত্বটুকু। দ্যাট মিন্স আমরা বলতে পারি যে 90 তার যে টোটাল দূরত্ব, এই দূরত্ব সমান সমান এটা হচ্ছে হাফ t², এই অংশটা প্লাস x। এটা হচ্ছে আমাদের ইকুয়েশনটা। এখন এই ইকুয়েশন থেকেই আমাদেরকে আসলে দেখাতে হবে যে x এর মানটা কত হওয়া সম্ভব না। ওকে, আমরা একসাথে ইকুয়েশনটাকে একটু সাজাই। আমরা লিখতে পারবো ওকে 18t = t² + 2x, বা t² - 18t - 2x, সরি প্লাস 2x = 0। একটা দ্বিঘাত সমীকরণ আমরা পেয়েছি। এখন যদি সে কোনো মতে বাসটাকে ধরতে পারে, তাহলে t এর ভ্যালু নিঃসন্দেহে একটা বাস্তব মান পাওয়া যাবে। কারণ সে তার মানে বাসটাকে যেহেতু আসলে ধরতে পেরেছে, কত সময় পরে ধরতে পেরেছে সেটা t এর ভ্যালু থেকে পাওয়া যাবে। যদি আমরা t এর মান বাস্তব না পাই, তার মানে হচ্ছে সে আসলে বাসটাকে ধরতে পারেনি, বাস্তব জীবনে পারেনি, কাল্পনিক কোনো একটা জগতে পেরেছে। সে মনে মনে কল্পনা করে নিয়েছে যে হ্যাঁ আমি আসলে বাসটাকে ধরেছি, আসলে কিন্তু সে বাস ধরতে পারেনি। তো আমরা যদি বাস্তব জগতে সে আসলে বাসটাকে ধরতে পারে, তখন t এর যদি বাস্তব মান পাই, তাহলে দ্বিঘাত সমীকরণের যে নিশ্চয়কটা হবে সেটা অবশ্যই হবে > 0। দ্যাট মিন্স এখান থেকে আমরা বলতে পারি এই সমীকরণের নিশ্চয়ক হতেই হবে > 0। নিশ্চয়ক হচ্ছে b² - 4ac। b² মানে কত? b² মানে হচ্ছে এই যে 18² - 4, a কত? a হচ্ছে 1 ইনটু x, 4ac হচ্ছে 2x। এটা অবশ্যই > 0 হতেই হবে। বা এখান থেকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এটা হলো 324 মাইনাস 8x > 0। আমরা যদি 8 দিয়ে ভাগ করি, 8 দিয়ে ভাগ করলে এখান থেকে আমরা দেখতে পারবো। আচ্ছা 8 দিয়ে ভাগ করা যাচ্ছে পরে। সো 8x <= 324 হতে হবে, বা x এইটা <= 40.5 হতে হবে। এখান থেকে দেখা যাচ্ছে যে x এর মানটা অবশ্যই 40.5 এর থেকে ছোট হতে হবে। অর্থাৎ এটা যদি 40.5 থেকে বড় হয়, যদি সে 40.5 থেকেও বেশি পেছনে থাকে, সে আসলে কোনোদিনও 9 মিটার/সেকেন্ড বেগে দৌড়ে এটাকে ধরতে পারবে না। তাকে মিনিমাম 40.5 এই দূরত্বে সে থাকতে পারবে। তার চেয়ে বেশি দূরত্বে গেলে সে আর এই বাসটাকে ধরতে পারবে না। এটা নিশ্চয়ক থেকে আমরা বলতে পারি। ওকে, এবার আমরা চলে যাব কিছু ছোটবেলাকার অঙ্কে। বল নিক্ষেপ করা, উপরের দিকে বল নিক্ষেপ করলাম, সেটা আবার নিচে এসে পড়লো, এই জাতীয় কিছু প্রবলেমে। তো ধরা যাক আগে খুব সিম্পল একটা প্রবলেম মনে করো। আচ্ছা, আগে একটা বিধ্বংসী প্রবলেম দিয়ে শুরু করা যাক। মনে করো একজন মানুষ
তার এই পুরা পৃথিবীর উপরে সমস্ত ভক্তি শ্রদ্ধা উঠে গেল। সে ভক্তি শ্রদ্ধা উঠে যাওয়ার পরে বিশাল বড় একটা বিল্ডিং, মনে করো 22 তলা উপর থেকে, 22 তলা উপর মানে হচ্ছে 220 ফুট, একদম 22 তলার উপর থেকে, ছাদ থেকে মনে করলো আমি এই পৃথিবীতে আর বাঁচবো না, সে লাফ দিল ওখান থেকে। সে লাফ দিলে নিচে পড়তে তার কতটুকু টাইম লাগবে আমরা এটা এখন হিসাব করতে চাই। আমরা ম্যাথমেটিক্সে হিসাব করব যে এই বিধ্বংসী ঘটনা ঘটতে মনে করো এইখান থেকে একজন লাফ দিচ্ছে করে, এইখান থেকে সে যদি লাফ দেয়, লাফ দিলে নিচে পড়তে তার কতটুকু সময় লাগবে এটা আমরা বের করতে চাই। আচ্ছা, আমরা দেখলাম যে সে 220 ফিট উপরে কিন্তু আছে, ওখান থেকে নিচে পড়ছে। আমরা যদি ফিট দিয়ে হিসাব করতে চাই তখন জি এর মান কত? তখন জি এর মানটা হচ্ছে 32 ফিট পার সেকেন্ড স্কয়ার। যদি আমরা মিটার পার সেকেন্ড দিয়ে বলতাম তাহলে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা দিয়ে আমরা বলতাম। আচ্ছা, তো আমরা ফিট দিয়ে আসো হিসাব করে ফেলি। তো আমাদের তার লাগবে হচ্ছে টিটা কত। তো সে যেহেতু আস্তে করে লাফ দিচ্ছে, তার আর কোনো আদিবেগ নেই, সেখান থেকে ধুম করে পড়ে গেল শুধু। সো ইউ হচ্ছে 0। এখান থেকে যখন নিচে পড়বে আমরা বলতে পারি h ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। এইটুকু যেহেতু 0, সুতরাং এটাকে আমরা মুছে ফেললাম। তাহলে থাকবে টুয়াইস h ইকুয়াল টু জিটি স্কয়ার। অতএব t ইকুয়াল টু রুট ওভার টুয়াইস h বাই g, বা এটা সমান সমান 2 ইন্টু h এর মান হচ্ছে 220 বাই এটা হলো 32। যদি একটু ক্যালকুলেশন করা যায়, 440 বাই 32, এসো আমরা একটু ক্যালকুলেশন করেই দেখি যে এটা কত হয় আসলে। 440 কে যদি, খুব বেশিক্ষণ হবে না, 3 সেকেন্ড বা একটু বেশি। .3.708 সেকেন্ড। তাহলে দেখো মোটামুটি সে যদি ওই 22 তলা বিল্ডিং এর উপর থেকে লাফ দেয়, তাহলে তার নিচে পড়তে টাইম লাগবে মাত্র 3.7 সেকেন্ড, মানে 4 সেকেন্ড টাইমও লাগবে না। 1 2 3 ঠাস, শেষ, তার জীবন শেষ। তাহলে দেখো মানুষের লাইফ কত ক্ষুদ্র, কত ঠুনকো, যে উপর থেকে লাফ দিলে, এত উপর থেকে লাফ দিলেও মাত্র 4 সেকেন্ডের মধ্যে তোমার জীবন শেষ। আচ্ছা, আমরা এই ধ্বংসাত্মক অঙ্ক থেকে এবার একটু ভালো অঙ্কে ফিরে আসি। আসো, মনে করো অনেক উপর থেকে, কত উপর থেকে, প্রায় অনেক উপর থেকে, ধরো 100 মিটার উপর থেকে, 100 মিটার উপর থেকে একজন মানুষ আস্তে করে একটা ঢিল নিচে ফেলে দিলেন, এবং আরেকজন মানুষ নিচ থেকে 20 মিটার পার সেকেন্ড এই বেগে আরেকটা পাথরকে উপরে ছুঁড়ে মারলেন একই রেখা বরাবর। ওই মানুষটা যে বরাবর ঢিলটাকে ছুঁড়েছেন, এই মানুষটাও নিচ থেকে একই বরাবর ছুঁড়ে মেরেছে। তাহলে নিশ্চয়ই কোনো একটা পর্যায়ে গিয়ে কি হবে, ওই ঢিলটার সাথে এই ঢিলটা আঘাত করবে, এই দুটো ঢিল একসাথে গিয়ে লাগবে, ধাক্কা লাগবে। সেটা কোন পয়েন্ট, কোথায় গিয়ে তারা সংঘর্ষ হবে, কতক্ষণ পরে, এটা আমরা একটু দেখতে চাই। যখনই তিনি এটা ছেড়ে দিলেন, তিনিও নিচ থেকে ওইটা ছুঁড়ে মেরেছেন। তো আমরা ধরলাম টি সময় পরে এরা মিলিত হয়, এবং আচ্ছা আপাতত একটুকু ধরি। তাহলে টি সময় পরে এটা কত দূরত্বে নামবে আসলে? টি সময় পরে এটা কতটুকু নামবে? টি সময় পরে এটা নামবে হাফ ইন্টু জি ইন্টু টি স্কোয়ার। আর এটা কতটুকু উঠবে? এটা উঠবে ইউ টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এই হচ্ছে টোটাল, এইটুকু প্লাস এইটুকু, এই দুটো যোগ করলে কি পাওয়া যাবে আসলে? এই দুটো যোগ করলেই পাওয়া যাবে আমাদের টোটাল এইচটা, অর্থাৎ 100 মিটার। ও কতটুকু নিচে নেমেছে এবং এই কতটুকু উপরে উঠলো, এই দুটো যদি আমি একসাথে যোগ করে ফেলি তাহলে কিন্তু পুরো দৈর্ঘ্যটা পাওয়া যাবে। এবং এর মধ্যে একটা মজার বিষয় হচ্ছে, আমরা এখানে খেয়াল করবো যে এই পার্টটা আর এই পার্টটা কিন্তু এখানে কাটাকাটি হয়ে যাচ্ছে। তার মানে 20t ইকুয়াল টু জাস্ট 100 মিটার। টি এর মানটা বের করা খুবই সোজা। 100 কে জাস্ট 2 মিনিট 20 দিয়ে ভাগ করে দাও, তাহলে তুমি সরাসরি টি এর মানটা পেয়ে যাবে, অর্থাৎ 5 সেকেন্ড পরে তারা পরস্পর মিলিত হবে। আচ্ছা, তার মানে 100 মিটার উপর থেকে যদি একটা বস্তুকে ছুঁড়ে মারা যায় আর ওকে যদি 20 মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়ে মারা যায়, তাহলে তারা 5 সেকেন্ড পরে পরস্পর মিলিত হবে। ইনফ্যাক্ট একটা সত্যি বিষয় হচ্ছে, আমার এই অঙ্কটা সাজানোটা একটু ভুল হয়েছে, কারণ 100 মিটার উপর থেকে যদি তুমি কোনো কিছু ছুঁড়ে মারো, সে নিচে পড়তে ইনফ্যাক্ট 5 সেকেন্ডের আরো অনেক কম সময় লাগবে। তাহলে কি হলো, এটা কি মিন করে? তাহলে
এটা মিন করে যে তুমি যখন 20 মিটার পার সেকেন্ড বেগে ছুড়ে মেরেছো, ও খুবই অল্প একটু দূরে গিয়ে আবার নিচে পড়ে গেছে। মানে ব্যাপারটা কিরকম হয়েছে বলি, ওই উপর থেকে যখনই তুমি চিন্তা করো যে এইটার নিচেও আরো কিছু আছে, আন্ডারগ্রাউন্ডে অনেক দূর নিচে যাওয়া যায়, তো যখন উপর থেকে একটা বস্তু পড়ছে তখন নিচের বস্তুটা যখন ছুড়ে মারা হয়েছে, ও মেলার আগেই আরেকবার নিচে পড়ে গেছে। সো উপরেরটা এসে মেলার আগেই ও নিচে পড়ে গেছে, দুজনে একসাথে এখন নিচে পড়ছে, নিচে পড়তে 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 গিয়ে তারপরে 5 সেকেন্ড পরে, টোটাল 5 সেকেন্ড পরে গিয়ে মিলেছে। আসলে এই ঘটনাটা এটাই মিন করে, ফিজিক্যালি ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা ওকে, তো এবার আমরা আরেকটা প্রবলেম নিয়ে কাজ করব। ধরো একটা রকেট উপরে উঠে যাচ্ছিল, একটা রকেট উপরে উঠে যাচ্ছে কি বেগে, 10 মিটার পার সেকেন্ড বেগে সে উপরে উঠে যাচ্ছে। উপরে উঠতে উঠতেই সে একটা পাথর ওখান থেকে ছেড়ে দিল, একদম উপরে উঠতে উঠতে একটা পাথর ছেড়ে দিল। সেই পাথরটা নিচে এসে পড়লো 8 সেকেন্ড পর। কোয়েশ্চেন হচ্ছে যখন সে পাথরটাকে ছেড়ে দিয়েছিল তখন সে কত উপরে ছিল, কত উচ্চতায় রকেটটা ছিল। পাথর ছেড়েছিল। আবার আমি কোয়েশ্চেনটা বলি, একটা রকেট উপরে উঠে যাচ্ছিল, উঠতে 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 এক পর্যায়ে সে একটা পাথর ছেড়ে দিল। পাথর ছেড়ে দেওয়ার পরে 10 সেকেন্ড পরে পাথরটা এসে নিচে পড়লো। প্রশ্ন হচ্ছে কত উচ্চতা থেকে সে পাথরটাকে ছেড়ে দিয়েছিল, এটাই হচ্ছে কোয়েশ্চেন, আর কিছু না। আচ্ছা এখন এখানে বেশ কিছু ব্যাপার আছে। ওই যে পাথরটাকে ছেড়ে দেওয়া হলো, সেই পাথরটা কিন্তু সঙ্গে সঙ্গে নিচে পড়া শুরু করেনি, কারণ ওই যে রকেটটা ছিল তার নিজের একটা বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড। এই কারণে যখনই পাথরটাকে ছেড়ে দেওয়া হবে, পাথরটা তখনও টের পাবে না যে সে রকেট থেকে তাকে নিচে ছেড়ে দেওয়া হয়েছে। সে মনে করবে আমি আস্তে আস্তে উপরে উঠা শুরু করব। সে যেটা করবে কিছুদূর পর্যন্ত উপরে উঠবে, এবং কিছুদূর পর্যন্ত উপরে ওঠার পরে তার হুঁশ হবে যে না তো আমি তো এখন রকেটের মধ্যে নেই। তার যে বেগটা ছিল আদি বেগ, ওই আদি বেগের কারণে সে কিছুদূর পরিমাণে উপরে উঠবে, এবং দেন তারপরে সে নিচে পড়া শুরু করবে। অর্থাৎ রকেটের যদি এই পাথরটার যদি আমরা কিভাবে উঠেছে সেটা খেয়াল করি, তাহলে দেখবো যেখান থেকে ছেড়ে দেওয়া হলো পাথরটাকে, সে একটু উপরে উঠবে, দেন তারপরে এসে নিচে পড়বে। এটা হচ্ছে পাথরের গতিপথটা। এইভাবে পাথরটা উপরে উঠে তারপরে এসে নিচে পড়বে। আমাদেরকে কিন্তু তাহলে বোঝা যাচ্ছে যে এই পয়েন্ট থেকে এতদূর ঘুরে আসার যে টাইমটা সেটা হচ্ছে 8 সেকেন্ড। এটা যদি 8 সেকেন্ড হয়, এবং ওই রকেটটার গতি আসলে খুবই অল্প দিয়ে ফেলেছি আমরা, 10 মিটার পার সেকেন্ড না বলে এসব আমরা আরো বাড়িয়ে দিই, আমাদের হাতেই তো অনেক কিছু আছে। সো 80 মিটার পার সেকেন্ড ধরো বলে দিলাম। ওকে, 80 মিটার পার সেকেন্ড বেগে যখন রকেটটা উপরে উঠে যাচ্ছিল, তখন যখন এটাকে ছেড়ে দিল, এই অবস্থায় সে 8 সেকেন্ড পরে এসে মাটিতে পড়লো। আচ্ছা, এটার জন্য আমরা ইনফ্যাক্ট আরেকটা ফর্মুলা ইউজ করি, সেটা তোমাদেরকে একটু বলতে চাই জিনিসটা কিরকম। ইনফ্যাক্ট একটা বস্তুকে যখন উপরে ছুড়ে মারা হয়, তার জন্য যে নরমাল ফর্মুলাটা সেটা হচ্ছে এরকম, h = ut - ½ g/t²। বস্তুকে যখন আমি উপরে ছুড়ে মারলাম, হাফ জি কেন বললাম? আচ্ছা, এইখানে এই ফর্মুলাটা একটু আমি বোঝাতে চাই। ইনফ্যাক্ট আমাদের যে জেনারেল ফর্মুলাটা, এটা হচ্ছে h = ut + ½ at²। এটা অনেক কিছুই ডিপেন্ড করে যে আমরা কিভাবে আমাদের অবস্থানগুলোকে চিন্তা করছি, কোঅর্ডিনেটগুলোকে আমি কিভাবে চিন্তা করছি, এর উপরে আসলে অনেক কিছু ডিপেন্ড করে। যেরকম আমরা যদি এরকম একটা ছবি নিয়ে চিন্তা করি, তখন এইটা হচ্ছে 0 0 পয়েন্ট, এই দিক বরাবর আমাদের h, এবং এই দিক বরাবর ধরা যাক t সাপোজ, বা এদিকে বরাবর আমি বললাম, আচ্ছা আমি নরমালি যেভাবে বস্তু যায় সেটাই বললাম যে এটা হচ্ছে আমাদের x মানে হচ্ছে অনুভূমিক বরাবর কত দূর গেল। যাই বলি না কেন, একটা ব্যাপার নিশ্চিত যে উপরের দিকে আমরা পজিটিভ ধরেছি, তার মানে নিচের দিকের যে কোনো মান সেটা কিন্তু নেগেটিভ। কিরকম? ধরা যাক জি, অভিকর্ষ স্তরণের মানটা কিন্তু নিচের দিকে, দ্যাট মিন্স এখানে আমরা -g নিয়ে কাজ করছি, এটা হচ্ছে -g। ইউ, এটা আমরা উপরের দিকে ছুঁড়ে মেরেছি, সুতরাং এটাও হচ্ছে পজিটিভ। এখন এই ফর্মুলায় ধরা যাক আমি একটা বস্তুকে, আমি এখান থেকে জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, একটা বস্তুকে আমি কত বেগে, আমি বললাম যে 10 মিটার পার সেকেন্ড বেগে ছুড়ে মারলাম, সেটা 10 সেকেন্ড পরে কোথায় থাকবে? আমার প্রশ্ন একটুকে, আমি 10 মিটার পার সেকেন্ড বেগে উপরে ছুড়ে মেরেছি, 10 সেকেন্ড পরে সে কোথায় থাকবে? আমি এখান থেকে একটু হিসাব করি। h = 10 × 10 - ½ × 9.8 × 10²। এটার মান যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 100 - 4.9 × 100। দ্যাট মিন্স আমি যদি 100 কমন নিই, তাহলে দাঁড়াবে 1 - 4.9, দ্যাট মিন্স -3.9 × 100 - 390 মিটার।
এর মানেটা কি? এইচ এর মান -390 মিটার বলতে কি বোঝায়? এর মানে হচ্ছে আমি যেই বিন্দু থেকে ছুড়ে মেরেছিলাম তার থেকে সে এখন নিচে আছে। যদি উপরের দিকে থাকতো তাহলে একটা পজিটিভ ভ্যালু পেতাম, অর্থাৎ 10 সেকেন্ড পরে, 10 সেকেন্ডের আগেই আসলে ওই বস্তুটা ওখান থেকে এখানে এসে চলে আসবে। তার মানে এটার মানে হচ্ছে যে আমি যদি এমন একটা জায়গা থেকে ছাড়তাম, ধরা যাক আমি একদম মাটির উপর থেকেই ছাড়ছি, তাহলে মাটির উপর না, একদম মানে মহাকাশ থেকেই ছেড়ে দিচ্ছি, মহাকাশ না, ধরা যাক ওই রকেট থেকে ছেড়ে দিলাম উপরে, কি বেগে, এই 10 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে সে উপরে গিয়ে আবার নিচে এসে এই 390 মিটার দূরত্ব সে অতিক্রম করবে। এবং এই -390 মিটার এটাও কিন্তু আমরা এই ফর্মুলা দিয়েই বুঝে যাচ্ছি, অর্থাৎ ফর্মুলা একটাই, h = ut - half gt স্কয়ার। জাস্ট এই ফর্মুলা দিয়েই আমরা টোটাল জিনিসটা এখান থেকে আসলে পেয়ে যাচ্ছে। তাহলে আমরা এখন এই জায়গায় একটু খেয়াল করি, এই জায়গাটায় তাহলে আমরা এখন খেয়াল করি, এটাও কিন্তু ঠিক সেরকমই, সে উপরে গিয়েছিল আবার নিচে চলে এসেছে, এবং t এর মান জাস্ট আমাদের নরমালি 80। আমরা এই পজিশন থেকে হিসাব করা শুরু করলাম। এখন h এর তাহলে একটা নেগেটিভ ভ্যালু আসার কথা, তাহলে আমরা আসলে বুঝে যাব যে কতটুকু হবে। আমরা জাস্ট এটাই এখান থেকে হিসাব করতে চাই। u এর মান যদি হয় 10, সে উপরে ছুড়ে মারলো, ইন্টু t হচ্ছে 8, h এর মান 80 ইন্টু 8 মাইনাস হাফ 9.8 ইন্টু 8 স্কয়ার। আচ্ছা, আনলাকিলি ইউ এর মানটা আমরা কমই রাখি, 10। তাহলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে 80 মাইনাস, আমরা একটু ক্যালকুলেশন করি, 32 ইন্টু 9.8, দ্যাট মিনস (313.6), তার মানে হলো সে থাকবে -233.6। তার মানে এখান থেকে যদি একটা বস্তুকে ছুড়ে মারা হয় -10 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে, তাহলে 8 সেকেন্ড পরে সে থাকবে আসলে -233.6। অর্থাৎ তার মানে কিন্তু যে এই ডিসটেন্সটাই হচ্ছে আসলে 233.6। সে এত উপরের উচ্চতা থেকেই আসলে জিনিসটাকে ছুড়ে মেরেছিল। এবং এখানে আমরা যেটা করি যে এটাকে যদি এখন আমরা পজিটিভ চিন্তা করতে চাই, h কে যদি পজিটিভ চিন্তা করতে চাই, তাহলে এখানে আমরা h এর মানটা নেগেটিভ চিন্তা করি, তাহলে আমাদের ইকুয়েশনটা কি রকম দাঁড়ায়? আমরা যদি জোর করে h টাকে পজিটিভ বানাতে চাই, তখন ইকুয়েশনটা দাঁড়ায় আসলে এইরকম, -ut + half gt স্কয়ার। এটা নিয়েও ডিরেক্টলি অনেক সময় কাজ করা হয়, এই ইকুয়েশনটা নিয়ে হচ্ছে h = -ut + half gt স্কয়ার। এখান থেকে বোঝা যায় একটা বস্তুকে যদি h উচ্চতা থেকে ছুড়ে মারা হয়, তাহলে উপরে গেলে সে নিচে এসে যখন পড়বে, t সময় পরে কতদূর গিয়ে পড়বে, এই হিসাবগুলো করার জন্য এটা ব্যবহার করা হয়। আচ্ছা, এবারে আমরা দেখব যে একটা অঙ্ক এরকম, একটু আগে আমরা একটা অঙ্ক করেছিলাম ওই বেলুন এবং পাথর সংক্রান্ত, এটাও এরকমই, যে 4.5 সেকেন্ড এত সময় ধরে খারাপ উপরের দিকে উঠছিল একটা বেলুন, সেটা থেকে একটা ভারী বস্তু নিচে পড়ে গেল। তো বস্তুটা যদি 7 সেকেন্ড পরে মাটিতে পতিত হয়, তাহলে বেলুনের গতিবেগ এবং বেলুনটা কত উঁচু থেকে মাটিতে পড়েছিল, এই দুটো ব্যাপার আমাদেরকে বের করতে হবে। আবার বলি, আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই বেলুনটা 4.5 সেকেন্ড ধরে খাড়া উপরের দিকে উঠছিল সমবেগে, দেন এখান থেকে একটা বস্তুকে ছেড়ে দেওয়া হলো, সেটা 7 সেকেন্ড পরে মাটিতে এসে পড়লো। আমাদেরকে বের করতে হবে যে বেলুনটা কত জোরে উপরে উঠছিল, অর্থাৎ এই ভিটা কত ছিল, এবং সেই সঙ্গে কত উঁচু থেকে এই এইচটাই বা কত ছিল, এই দুটো জিনিস আমাদেরকে বের করতে হবে। তো আমরা একটু খেয়াল করি যে এখানে আমাদের ফর্মুলাটা আগের মতোই, h = আমরা জানি -ut + half gt স্কয়ার। এখন এটা আমরা জানি, এটা হচ্ছে এই h2 মান। আর আরেকটা ব্যাপার এখানে ইন্টারেস্টিং, যে এই বেলুনটা কত দূর পর্যন্ত, বেলুনটা কিন্তু এই পর্যন্ত যে উঠেছিল সে কিন্তু v বেগেই উঠছিল, এবং কতটুকু, এই 4.5 সেকেন্ড এই ফর্মুলাটা মেনে সে উপরে উঠছিল, দ্যাট মিন্স এই টাইমটা জুড়ে সে উপরে উঠেছিল। তার মানে h = আমরা আসলে পাবো v × 4.5। দেন এখানে যেটা হবে মাইনাস v হচ্ছে ওই বেলুনটা, ওই বস্তুটার আদিবেগ, অর্থাৎ বেলুনটা থেকে যখন বস্তুটা ছেড়ে দেওয়া হলো, বস্তুর উপরে গিয়ে নিচে পড়লো, সেই সময় কিন্তু ওই বস্তুটাও v বেগে প্রথমে একটু উপরে উঠেছিল, তারপরে নিচে পড়েছে এইখান থেকে যে বস্তুটাকে ছেড়ে দেওয়া হলো। তার মানে এইটা হচ্ছে -v × t। কত, এই t কোনটা? এই t হচ্ছে এখান থেকে যে পুরো বস্তুটা নিচে এসে পড়লো সেই টাইমটা, দ্যাট মিন্স
এই টি এর মান হলো 7 প্লাস হাফ ইন্টু জি ইন্টু 7 স্কোয়ার। এখান থেকে আমরা দেখবো যে খুব সহজেই ভি এর মানটা আসলে পেয়ে যাওয়া যাবে। দুইটা যদি একসাথে যোগ করে দেওয়া যায় তাহলে 4 আর এটা মিলে হবে 11.5 ভি ইকুয়াল টু 9.8। আচ্ছা 4.9 ইন্টু 49, দ্যাট মিনস ভি এর মান আমরা যেটা পাবো সেটা হবে 4.9 কোণ 49 আচ্ছা বাই 4.5, যেটা হচ্ছে একটু দেখা যাক 7 4 11.5 আচ্ছা আচ্ছা 11.5 দিয়ে ভাগ করলাম আমরা 20.87 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে ভি এর মানটা। তাহলে এই বেগে সে উপরের দিকে উঠছিল এবং এইটা আমরা জানি হচ্ছে ভি ইন্টু 4.5, দ্যাট মিনস এখান থেকে এটার সাথে আমরা যদি 4.5 দিয়ে গুণ করে দেই তাহলে আমরা পেয়ে যাব কত উঁচুতে সে উঠেছিল। এই এইচটুকুর মানটা আমরা পেয়ে যাব, এইচটুকুর মান এটা হবে এত গুণ 4.5, দ্যাট মিনস 93.95 মিটার। আচ্ছা এই হচ্ছে আমাদের টোটাল অঙ্কটা। দেন এবারে একটা মজার অঙ্ক আমরা একটু দেখব যে ধরা যাক একজন মানুষ সে শীতকালে খেজুরের রস খাবে কিন্তু চুরি করে খাবে। তো সে যেটা করলো সে একটা খেজুর গাছের তলায় গিয়ে দাঁড়ালো। মনে করো এটা একটা খেজুর গাছ, কল্পনা করে নাও যে এটা একটা খেজুর গাছ, এরকমই কোন একটা খেজুর গাছ ছিল। এইরকম একটা খেজুর গাছে এইখানে ওখান থেকে মনে করো রস পড়ছে। একটা মানুষ তার খুব রস খাওয়ার ইচ্ছে হয়েছে, সে এখানে এসে মনে করো রস খাওয়ার চেষ্টা করতেছে, একদম শুয়ে পড়ে পুরা স্বর্গীয় স্টাইলে সে রস খাবে। এখন এখানে বসে বসে বিশাল সে এখন এখান থেকে আচ্ছা এই মানুষটা কিভাবে রস খায় আগে বলি যে এইখান থেকে প্রতি সেকেন্ডে 4টা করে ফোঁটা পড়ছে, প্রতি সেকেন্ডে 4টি করে ফোঁটা পড়ে। তো সে যে রস খাবে, এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এই টোটাল গাছটার যদি উচ্চতা হয় ধরা যাক অনেক বড়, কত ওই অনেক বড় একটা গাছ, খেজুর গাছ 3 তলা সমান 10 মিটার উচ্চ একটা খেজুর গাছ, সেখান থেকে উপর থেকে টপ টপ করে খেজুরের রস পড়ছে, প্রতি সেকেন্ডে 4টা করে ফোঁটা পড়ছে। তো প্রথম ফোঁটা খাওয়ার সময় দ্বিতীয় ফোঁটাটা কত উঁচুতে ছিল, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। এটা হলো আমাদের এখন এই মুহূর্তে আমাদের প্রশ্ন যে প্রথম ফোঁটা যখন খাবে, এই যে মনে করো এটা হচ্ছে প্রথম ফোঁটাটা যখন খাচ্ছে তখন এই ফোঁটাটা কতখানি উঁচুতে ছিল। তো এটা যদি আমাদেরকে বের করতে হয় আসলে আমাদেরকে কি খেয়াল করতে হবে, প্রথমে দেখতে হবে যে এখান থেকে এই পর্যন্ত পড়তে কতটুকু টাইম লাগে। আমরা জাস্ট এই টাইমটা একটু খেয়াল করি যে এই টাইমটা কত। আর একটা ব্যাপার ইম্পর্টেন্ট যে প্রতি সেকেন্ডে যেহেতু 4টি করে ফোঁটা পড়ছে, তার মানে হচ্ছে যে এই ফোঁটাটা নিচে পড়ার ঠিক 0.25 সেকেন্ড পরে দ্বিতীয় ফোঁটাটা এখানে নিচে পড়তে শুরু করবে। তো এখন তাহলে আমরা আরেকবার বলি যে তার মানে একটা ফোঁটা যখন নিচে পড়ছে তার ঠিক 0.25 সেকেন্ড পরে সেকেন্ড ফোঁটাটা এখান থেকে যাত্রা শুরু করবে। তো একটা ফোঁটা একদম নিচে পড়তে কতটুকু টাইম লাগে এটা আমরা একটু হিসাব করি। এটা আমরা এইভাবে হিসাব করতে পারি যে ওকে আমরা জানি h = ut + ½ gt স্কয়ার, যেটা এখানে কোনো ইউ নেই তাহলে ফর্মুলাটা হচ্ছে h = ½ gt স্কয়ার। তার মানে t এর যে মানটা হবে সেটা হবে √2h/g, মানে 2 × 10/9.8। এটার ভ্যালু হবে √20/9.8 1.42857, দ্যাট মিন্স আসলে √2 হবে, এত √2 এর কাছাকাছি এত মিটার পার। আচ্ছা সো এত সেকেন্ড টাইম লাগবে এখান থেকে এই পর্যন্ত পড়তে। তাহলে এখন কথা হচ্ছে সেকেন্ড যে ফোঁটাটা
অর্থাৎ আমি এভাবে চিন্তা করি যে প্রথম ফোটার বয়স যখন 1.4287 এই সেকেন্ড, এত সময় যখন প্রথম ফোটার বয়স, তখন দ্বিতীয় ফোটার বয়স কত? দ্বিতীয় ফোটাটা কিন্তু প্রথম ফোটার থেকে 0.25 সেকেন্ডের ছোট, মানে 0.25 সেকেন্ড পরে দ্বিতীয় ফোটার জন্ম হয়। তার মানে ওর বয়স যদি হয় 1.428 সেকেন্ড, তাহলে দ্বিতীয় ফোটার বয়স হবে 1.42857, যাই হোক মাইনাস 0.25 এত সেকেন্ড কিন্তু দ্বিতীয় ফোটার বয়সটা। তার মানে কত হচ্ছে 1. এখান থেকে যদি চিন্তা করা যায় 17857 হয়তো এরকম কিছু একটা, এত সেকেন্ড হচ্ছে দ্বিতীয় ফোটার বয়স। তাহলে দ্বিতীয় ফোটাটা এই সময়ে কতটুকু ডিস্টেন্স নিচে অতিক্রম করে, দ্বিতীয় ফোটাটা এই সময়ে কতটুকু দূরত্ব এখান থেকে এই পর্যন্ত এসে পৌঁছায়, আমরা তাহলে এই ডিস্টেন্সটা আসলে এখান থেকে মেজার করে ফেলতে পারবো। সেটা কত হবে? h = ½ gt², দ্যাট মিন্স হাফ ইন্টু 9.8 ইন্টু টি স্কোয়ার। এখন কত? 8 এটা, তার মানে হাফ জি মানে হচ্ছে 4.9 ইন্টু টি স্কোয়ার 1.17857 হোল স্কোয়ার। তার মানে এটার মান হচ্ছে, আচ্ছা এখানে যেটা থাকে 1.8 হোল স্কোয়ার, এটার মান হবে 6.8063 এত মিটার। তার মানে দ্বিতীয় ফোঁটাটা উপর থেকে এই 6.8063 মিটার পর্যন্ত নেমেছে। তাহলে মানে নিচ থেকে কতটুকু উপরে আছে? আমরা জানি টোটালটা হচ্ছে 10 মিটার, তাহলে নিচে থেকে উচ্চতা হচ্ছে 10 মাইনাস এই 6.8 গুণে, সো এটা হবে 3.19 মিটার। তার মানে নিচ থেকে সে 3.19 মিটার উপরে থাকবে। যখন এই মানুষটা প্রথম ফোঁটাটা খাবে, তখন দ্বিতীয় ফোঁটাটা তার থেকে 3.19 মিটার উপরে থাকবে। ওকে, এটা ছিল আমাদের একটা প্রবলেম। এইবার আমরা আলোচনা করব আসলে প্রাচ সংক্রান্ত কিছু বিষয় নিয়ে। নিক্ষিপ্ত বস্তুর গতি। আমরা জানি নিক্ষিপ্ত বস্তুর গতিপথ হচ্ছে একটা প্যারাবোলা। মজার ব্যাপার হচ্ছে যদি আরো সত্যি কথা বলা যায়, অনেক সত্যি কথা বলা যায়, তাহলে আসলে এটা প্যারাবোলা না, আসলে সত্যি কথা হচ্ছে এটা একটা ইলিপস। ইনফ্যাক্ট এই যে পৃথিবীটা, মানে আমাদের যেটা ঝামেলা, যে আমরা যখন এরকম করে একটা হিসাব করি, হিসাব করার সময় যেটা হয় আমরা সবসময় চিন্তা করি জি এর মানটা হচ্ছে নিচের দিকে, বাট অনেক সত্যি কথা হচ্ছে পৃথিবীর সাপেক্ষে যদি চিন্তা করা যায়, জি কিন্তু ঠিক নিচের দিকে না, জি হচ্ছে পৃথিবীর কেন্দ্রের দিকে। যখন আমরা ছোট একটা জায়গা নিয়ে চিন্তা করি তখন পৃথিবীটাকে ফ্ল্যাট মনে হয়, সেই অবস্থায় এই হিসাবটা পুরোপুরি ঠিক আছে, তখন ওটা পুরোপুরি প্যারাবোলা। বাট যদি আমরা চিন্তা করতাম যে আমরা একটা মিসাইল বানাবো, যে মিসাইলটা এক মহাদেশ থেকে আরেক মহাদেশে গিয়ে পড়বে, সেই অবস্থায় পৃথিবীটা দেখতে কিরকম হতো? এই যে এত বড় একটা পৃথিবী, আমরা তার এই মহাদেশ থেকে এই মহাদেশে যদি আমি একটা মিসাইল মারতে যাই, তখন কিন্তু মাঝখানের যে রাস্তাটা, যেই গ্রাউন্ডটা, ভূমি, সেটা কিন্তু তখন একদম ফ্ল্যাট না, তখন সেটা কিন্তু গোল। এবং সেই অবস্থায় পৃথিবীর কেন্দ্রের দিকে সবসময় জি কাজ করবে, এবং সেটা নিয়ে যদি হিসাব করা যায়, আসলে দেখা যায় যে সেই অবস্থায় যে গতিপথটা পাওয়া যায় সেটা একটা ইলিপস বা উপবৃত্ত। ইনফ্যাক্ট এটা একটা উপবৃত্তাকার পথে সেখানে পড়ে। আরো জোরে যদি আমরা মারতাম তাহলে এখানে এসে পড়তো, যদি আরো জোরে মারা যেত তাহলে সে দেখো এখানে এসে আর এখানে যা পড়ার কোনো জায়গা পেতো না। ফলে যেটা হতো আসলে সে আরেকটু জোরে মারলেই এরকম করে ঘুরে চলে আসতো এবং এর চারপাশে ঘুরতেই থাকতো, যেটাকে আমরা বলতাম যে সে পৃথিবীর একটা উপগ্রহে আসলে পরিণত হতো। এবং সেই উপগ্রহটা আসলে কোন পথে চলে, যে পথে সে যাত্রা শুরু করেছিল, ইনফ্যাক্ট একটা ইলিপস অর্থাৎ উপবৃত্তাকার পথে আসলে সে চলতো। তো যাই হোক, আমরা সেটার কথা না বলি, আমরা নর্মাল একটু সোজা হিসাবের কথা আমরা একটু বলতে চাই। একদম সোজা যদি এরকম একটা প্লেন থাকে তখন কি হয়? প্লেনের এইখান থেকে যদি আমি একটা বস্তুকে ছুড়ে মারি, সেখানে এসে পড়লো। এটা নিয়ে আমাদের আপাতত চিন্তা। তো এই জায়গায় যে ফর্মুলাগুলো আছে অলরেডি এটা আমরা জানি, তো সেই ফর্মুলাগুলো সম্পর্কেই জাস্ট একটু আলোচনা আমরা করব। আমরা এখানে ছোট ছোট দুই একটা প্রবলেম একটু সলভ করি, খুব কমন প্রবলেমগুলো না, জাস্ট একটা এরকম প্রবলেম আমি ধরি যে একটা ধরো যে একজন ব্যাটসম্যান, সে যখন একটা বলকে পুল করলো, সাপোজ সে কত উঁচু থেকে, মোটামুটি নিচ থেকে প্রায় 2 মিটার উঁচু থেকে, মনে করো এই 2 মিটার অনেক উঁচু থেকে মারছে। 2 মিটার উঁচু মানে অনেক, প্রায় 6 ফিট, 6 ফিটেরও বেশি, অনেক 7 ফিট, মনে করো উপর দিয়ে এরকম একটা বলকে সে মারলো কোনোভাবে উপর দিয়ে। তো 2 মিটার উচ্চতা থেকে একটা বলকে, একটা ক্রিকেট বলকে সে মারলো। আঘাত করলে সেটা মনে করো 30 মিটার ধরো 30 ডিগ্রি কোণে, অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে, কত বেগে? বেশ অনেক বেগে, মনে করো প্রায় 20 মিটার পার সেকেন্ড বেগে ছুটে গেল। সেটি কত দূরে
এবং কোথায়, আচ্ছা কত দূরে এবং কখন মাটিকে আঘাত করবে। এটাই হচ্ছে মজা ক্রিকেটের। এখন আমরা দেখি যে আসলে ম্যাথমেটিক্স অনেক পাওয়ারফুল একটা টুল। ম্যাথমেটিক্স দিয়ে এখন অনেক কিছু করে ফেলা যায়। এখন আজ এবার যে বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয়ে গেল, সেই বিশ্বকাপ ক্রিকেটেও আমরা দেখেছি যে বলগুলোর গতিপথ কোন দিকে যাবে সেগুলো অ্যানালাইসিস করা হয় ম্যাথমেটিক্স দিয়ে, এবং সেই অ্যানালাইসিসগুলোর মধ্যে এটাও একটা গুরুত্বপূর্ণ অ্যানালাইসিস। আসলে আমরা এই দেখো কত সিম্পল জিনিসটা, আমি কোন জায়গা থেকে বলটাকে মেরেছি আর কি অ্যাঙ্গেলে মেরেছি এটা যদি মোটামুটি জানি, কত জোরে ব্যাট দিয়ে আঘাত করলাম এটা যদি মোটামুটি জানি, তাহলে আমরা আসলে বলে ফেলতে পারি যে সেই বলটা কোথায় গিয়ে পড়বে। সেটাকে তুমি যত জোরে বেশি মারবা, যত বেগে মারবা, তত বেশি দূরে গিয়ে পড়বে। সেটা ছক্কা হয়ে যেতে পারে কিংবা চার হতে পারে। যত অ্যাঙ্গেলে মারবে তার উপর এটা ডিপেন্ড করে। যদি আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মারতে পারি তাহলে সবচেয়ে বেশি দূর যাবে। সো আমাদের কাছে এই তিনটা তথ্য জানা থাকলেই সেটা কত দূরে গিয়ে মাটিতে আঘাত করবে এবং কোথায় গিয়ে, মানে কখন গিয়ে মাটিতে আঘাত করবে, কত সেকেন্ড পরে, এটাও আমরা আসলে বলে ফেলতে পারি। তাহলে আসো আমরা এখন এই অঙ্কটা করে ফেলি। আচ্ছা এটা যখন আমরা করবো, এখন একটা ব্যাপার এখানে গুরুত্বপূর্ণ যে আমাদের কোন জায়গা থেকে আমরা এটাকে মারছি। দেখো এটা হচ্ছে 2 মিটার উঁচু থেকে মারছি। সো প্রথম কথা হচ্ছে আমরা এই অধ্যায়ে যত রকম ফর্মুলা শিখেছি সব ফর্মুলার যেই পয়েন্টে আঘাত করা হচ্ছে সেটা হচ্ছে 0 বিন্দু। আবার বলছি আমি কথাটা, যেই পয়েন্টে আঘাত করা হবে সেটা হচ্ছে মূল বিন্দু। সেখান থেকে আমাদের সমস্ত হিসাব শুরু হবে, যেখান থেকে, অর্থাৎ সে যদি মাটির উপরে থাকে ওই উপরের ওই পয়েন্টটাই হচ্ছে আমার 0 বিন্দু। সেক্ষেত্রে আমার মাটি হবে নেগেটিভে, মানে আমি মাটির কোটি হবে নেগেটিভ, কারণ উচ্চতা নেগেটিভ। তো যে ইকুয়েশনটা আছে, এরকম একটা ইকুয়েশন এভাবে চিন্তা করা যাক যে আমরা এরকম একটা ইকুয়েশন জানি, y equal to x tan alpha minus gx square by 2 u square whole square alpha। দেখো এই ফর্মুলা কিন্তু অলরেডি আমাদের জানা। এখানে দেখো y কত এটা আমরা জানি, আমাদের টার্গেট x কত দূরে গিয়ে আঘাত করবে। আমি যদি x এর মান জানি তাহলে আসলে এখান থেকে বলে ফেলতে পারি। সো y এর মানটা নিয়ে এখন আমাদের কথা, সে মাটিতে যেহেতু আঘাত করবে, খেয়াল করো সে যখন মাটিতে আঘাত করবে মাটির পজিশনটা তখন কত হবে বলো দেখি, সেখানে মাটির কোটি কত হবে, এই পজিশনটা হচ্ছে 0 এইটা যদি 0 হয় সে কিন্তু মাটিতে আঘাত করবে এরকম একটা কোথাও পজিশনে গিয়ে, এরকম একটা পজিশনে গিয়ে সে মাটিতে আঘাত করবে, এবং মাটির যে কোটিটা সেটা কিন্তু এখন নেগেটিভ হবে, কারণ এইটা হচ্ছে মূল বিন্দু 0 তার সাপেক্ষে নিচে গেলেই আমি নেগেটিভ জিনিস কিছু একটা পাবো। সো এইখানে কোটি যেটা, y এর মান যেটা, এখানে x আর y হচ্ছে ভুজার কোটি আর কিছু না। সো এখানে y এর মান, কোটির মান যেটা হবে সেটা হবে -2। এটা আগে বোঝার চেষ্টা করো। আমাদের এই ফর্মুলা সবসময় হিসাব করে 0 বিন্দুকে ঘিরে, যখন x এর মান 0 y এর মান 0, দেখো তাই পাওয়া যায়, x এর মান 0 হলে y এর মান 0ই আসে, অর্থাৎ একদম 0 পয়েন্টটা থেকে আমাদের এইসব সমস্ত হিসাব শুরু হয়। তাহলে y এর মান যেখানে -2 সেখানে x এর ভ্যালু কত এটা আমাদের দেখতে হবে। তাহলে এখানে x এর মানটা আমরা খেয়াল করে ফেলবো, বের করে ফেলতে পারবো। tan 30 মানে হচ্ছে আচ্ছা tan 30 ডিগ্রি minus g into x square by 2 into u square। u square কোথায় আছে? u হচ্ছে 20 স্কয়ার into cos square alpha, cos square 30 ডিগ্রি। তাহলে যে ইকুয়েশনটা পাওয়া যাবে সেটা একটু দেখা যাক। x tan 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√3, তার মানে হচ্ছে 0.5774 x মাইনাস, এখানে একবারে আমি পুরো জিনিসটা হিসাব করে ফেলি, 9.8 ভাগ 2 ভাগ 20 স্কয়ার ভাগ cos square 30 একসাথে করে ফেলি, cos 30 whole square। দ্যাট মিন্স এটা হচ্ছে 0.0163 x স্কয়ার। আমি যদি এটাকে নিয়ে একটা দ্বিঘাত সমীকরণ তৈরি করতাম তাহলে সেই সমীকরণটা এরকম দেখাতো, এত x স্কয়ার মাইনাস 0.5774 x মাইনাস 2 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা দ্বিঘাত সমীকরণ যদি সলভ করতে চাই, ক্যালকুলেটরে এটা সলভ করা যায়, তোমরা অনেকেই হয়তো জানো। ইকুয়েশন ফরম্যাটে যেতে হবে, তারপর ডান দিকে গিয়ে ডিগ্রিতে যেতে হবে, 2 ডিগ্রিতে গিয়ে প্রথমে a এর ভ্যালু দিতে হবে 0.163, দেন b এর মান হবে মাইনাস 0.5774, দেন c এর মান হবে -2। এখান থেকে x এর একটা মান পাওয়া যাচ্ছে 38.6 মিটার, আর একটা হচ্ছে -3.178 মিটার। তো যাই হোক, আমরা এখান থেকে খেয়াল করি কোনটা হতে পারে, এই 38.6 হবে নাকি -1.3। আচ্ছা অ্যানসার আসলে 38.6 হবে, তার মানে অনেক দূরে গিয়ে পড়বে আসলে, তার মানে শটটা আসলে অনেক বেশি জোরে ছিল। ইনফ্যাক্ট খুব বেশি দূরে নরমালি যায় না এটা, যখন ছক্কা মারা হয় ছক্কাগুলোর ওই মিটারটা অনেক বেশি এত বড় হয় না। তো তারপরেও যাই হোক, ধরো 38.6 মিটার দূরে গিয়ে সেটা পড়বে।
আর এই মাইনাস এটা বোঝাচ্ছে যে আমি যদি এই পরাবৃত্তটাকে আমি যদি পেছন দিকে বর্ধিত করতাম, পেছন দিকে বর্ধিত করলে এই এতটুকু হতো আসলে 3.178। অর্থাৎ দেখো মাটিতে সে আসলে দুই জায়গায় টাচ করে, এটা বলতে পারো। একবার আসলেই করে, আরেকবার চিন্তা করতে পারো যে ওটা মাটি থেকে টাচ করেই যেন এসেছে। পুরো গ্রাফটা আসলে এটাই বলে যে এই পথ দিয়েই যেন সে এসেছে, যদিও গ্রাফটা শুরু হয়েছে এখান থেকে মারার পরে, বাট আমরা চিন্তা করতে পারি যে এইখান থেকে পুরো গ্রাফটা শুরু, এই জন্য এই মাইনাসের 3.178 এই অংশটা আসছে। যাই হোক, এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে এক্স এর ভ্যালুটা। এখন এক্স যখন আমরা জানি তখন খুব ইজিলি আমরা বাকি টি এর মানটা বের করে ফেলতে পারি, কারণ আমরা জানি এক্স এটা ইকুয়াল টু আসলে এই বরাবর যে যতটুকু পরিমাণে গিয়েছে এই বরাবর বেগ, এই বরাবর বেগ মাত্র একটাই, সেটা হচ্ছে v0 cos alpha into t। সো t এর মান হবে x by v0 cos alpha। x এর মান তো আমরা পেয়ে গেছি 38.6 বাই v0 এর মানটা হচ্ছে যে বেগে আমরা মেনেছিলাম 20 into cos 30। তাহলে ওখান থেকে আমরা পাবো যে 38.6 ভাগ 20 ভাগ cos 30, 2.228 সেকেন্ড, 229 সেকেন্ড। সো এই এত সময় পরে এত দূরত্বে গিয়ে সেটি মাটিকে আঘাত করবে। এই ছিল প্যারাবোলার অঙ্কটা। সো আমার মেইন যে কনসেপ্টটা আসলে আমি যেটা শেয়ার করতে চেয়েছিলাম সেটা হচ্ছে আমরা এই অঙ্কগুলো করার সময় জাস্ট এই ফর্মুলাগুলো ইউজ করতে পারি, বাট মাথায় রাখতে হবে যে y এর ভ্যালুটা এখানে নেগেটিভ। আচ্ছা, এবারে আরেকটা ধরনের অঙ্ক এখানে একটু অন্যরকম, সেটা একটু বলতে পারি যে ধরা যাক এরকম বলা থাকলো একটা প্যারাবোলাকে, একটা বস্তুকে নিক্ষেপ করা হলো, সেটি আলফা কোণে যখন তাকে নিক্ষেপ করা হলো সেটি টুয়াইস এ দূরত্বে অবস্থিত দুইটি এ উচ্চতার, আমার ছবিটা খুব ভালো হয়নি আসলে, টুয়াইস এ যদি এটা হতে হয় একটু দূরে পাঠাই দিই। ওকে, ধরো এটা হচ্ছে এ, এটা এ, আর এর টোটালটা হচ্ছে টুয়াইস এ। সে এ উচ্চতার দুইটা দেয়াল ঠিক টাচ করে চলে গেল, যেখানে এদের দুজনের মধ্যে ডিসটেন্স হচ্ছে টুয়াইস এ। তাহলে বের করতে হবে পাল্লা কত, পাল্লা আর ইকুয়াল টু ওয়াট। একটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ যে একই হাইটে দুই রকমের এক্স পাওয়া সম্ভব। দেখো এই যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছ, y ইকুয়াল টু x tan আলফা মাইনাস সাপোজ gx স্কয়ার বাই, এই যে ইকুয়েশনটা এখান থেকে খেয়াল করে দেখো, এটা x এর একটা দ্বিঘাত সমীকরণ। অর্থাৎ y এর একটা ভ্যালুর জন্য x এর দুইটা মান আসলে পাওয়া যাবে। যেমন y এর মান যখন a, সেটা দুই জায়গায় হতে পারে। কোথায়? দেখো y এর মান এখানেও a, এখানেও a, এই দুইটা পজিশনেই y এর মান কিন্তু a, কিন্তু x এর ভ্যালু এখানে এতটুকু, এখানে এতখানি। আমি বললাম যে সেই যেখানে যেখানে y এর মানগুলো a, সেখানে এক জায়গায় x এর মান x1 আর জায়গায় x এর মান x2। তার মানেই হচ্ছে যে এই সমীকরণে যে দুইটা মূল আছে, সেই দুইটা মূলের একটা হচ্ছে x1 এবং আরেকটা হচ্ছে x2। x এর এখানে যে দুইটা মূল আছে তাদের একটা হচ্ছে x1 আর একটা হচ্ছে x2। এবং এইটা শিওর যে x1, আমি যদি বলি যে এতটুকু হচ্ছে x1, এটা x2, তাহলে x2 মাইনাস x1 এটা কত এটা আমরা জানি। x2 মাইনাস x1 এর মান দেওয়াই আছে টুয়াইস a। আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে এইটা বের করা যে x2 প্লাস x1 কত। কেননা দেখো এইটুকু যদি x1 হয়, আসলে এই অংশটুকু হবে x1, তার মানে x2 প্লাস x1 এটা বললেই আমাদের টোটাল পাল্লাটা আসলে পাওয়া যাবে। তাহলে এই ইকুয়েশনটা আসলে যতটা না, এই অঙ্কটা যতটা না আমাদের এই প্যারাবোলা সংক্রান্ত, তার চেয়ে আসলে বেশি এরকম একটা দ্বিঘাত সমীকরণ নিয়ে অ্যানালাইসিসের। দেখো যেখানে x2 মাইনাস x1 এর মানটা আমরা জানি যে এটাই হচ্ছে টুয়াইস এ, যেখানে আমাদের টার্গেট হচ্ছে x2 প্লাস x1 এর ভ্যালুটা বের করা, যেটা এখান থেকে আসলে বলে দেওয়া যায় যে সেটা মানটা কত হবে। আমরা এখানে একটা জিনিসই জানি না, সেটা হচ্ছে ইউ কত। ইউটাকেই আমাদের টার্গেট হচ্ছে এটার মাধ্যমে প্রকাশ করা। তার আগে আমরা এখান থেকে খেয়াল করি যে এই ইকুয়েশনটাকে আমরা কিভাবে সাজিয়ে লিখতে পারি। এটাকে এভাবে সাজিয়ে লেখা যায় যে 2u স্কয়ার cos স্কয়ার আলফা মাইনাস x tan আলফা প্লাস y ইকুয়াল টু 0। আমরা yটাকে ওই পাশে নিয়ে চিন্তা করতে পারি, বা এই পাশে নিয়ে আসো সবাইকে, তাহলেই তুমি বুঝে যাবে। সো এই ইকুয়েশনটাতে আমাদের মূল দুইটার যোগফল কত, ওটাই আমাদের আসলে আর। এখানে মূলদ্বয়ের যোগফল কত হবে? মূলদ্বয়ের যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ। মনে করে দেখো মূলদ্বয়ের যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস বি বাই এ। এ কত? এ হচ্ছে এইখানকার যে এক্স স্কোয়ারের সহগটা, দ্যাট মিনস জি বাই টুয়াইস ইউ স্কোয়ার
cos স্কয়ার আলফা। আচ্ছা, ইন্টারেস্টিং হচ্ছে তুমি যা পাবে সেটা আসলে তোমার পরিচিত। আমি জাস্ট একটু দেখাচ্ছি যে এখান থেকে এই একই জিনিস আসলে পাওয়া যায়। আমি ওইটা বলার জন্যই জাস্ট বলছি। দেখো 2u স্কয়ার cos স্কয়ার আলফা, sin কি ওই tan কে ভেঙে লিখি sin বাই cos বাই জি। খেয়াল করে দেখো যা পেয়েছো এটা তোমার আসলে খুবই চেনা একটা ফর্ম, u স্কয়ার sin টুয়াইস আলফা বাই জি। এটাই হচ্ছে মূলদ্বয়ের যোগফল, এবং মূলদ্বয়ের যোগফলটাই কিন্তু আসলে r এর মান। r এর মানটাই দেখো আমরা জানতাম যে u স্কয়ার sin টুয়াইস আলফা বাই জি, আর এটাকে এইভাবেও চিন্তা করা যায়। আমি জাস্ট এটা একটু তোমাদেরকে বলছি। আচ্ছা ঠিক আছে, এখন আমাদের টার্গেট হচ্ছে আসলে u এর মানটা যদি বের করতে পারি তাহলে এখান থেকে r এর ভ্যালু আমি বলতে পারবো। সো u এর মানটা আমি কিভাবে বের করব? আমাদের হাতে কি কি অস্ত্র আছে? হাতে অস্ত্র আছে x2 x1, এটা হচ্ছে টুয়াইস a। আচ্ছা, এবং আরেকটা জিনিস আমরা জানি যে মূলদ্বয়ের গুণফল কত। আচ্ছা, এই ইকুয়েশনটাতে আমাদের যদি আমরা এখানে আসি, এই জায়গায় চিন্তা করি, তাহলে খেয়াল করে দেখো y এর মানটা হচ্ছে a। সো এই জায়গায় y এর মান হচ্ছে a। আচ্ছা, মূলদ্বয়ের গুণফল হচ্ছে c বাই a, c বাই প্রথমটা আর কি। যে ইকুয়েশনটা ছিল ওইটাকে আরেকবার লিখে ফেলা যাক। ইকুয়েশনটা এরকম ছিল gx স্কয়ার বাই টুয়াইস u স্কয়ার cos স্কয়ার আলফা মাইনাস g tan আলফা, সরি u tan আলফা প্লাস y, y এর জায়গায় এখন আমি a লিখব, c বাই a। c কোনটা? c হচ্ছে ওইটা, a বাই এই অংশটুকু হচ্ছে g বাই 2u স্কয়ার cos স্কয়ার আলফা, বা এখান থেকে পাওয়া যাবে টুয়াইস a u স্কয়ার cos স্কয়ার আলফা বাই জি। এটাই হচ্ছে x1 ইনটু x2 এর মান। আবার আমরা এটাও জানি যে x1 মাইনাস x2 এটা হচ্ছে টুয়াইস a। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে এই জায়গায় আমরা লিখতে পারি x1 ইনটু x2 ইনটু 2a প্লাস x2, এটা হচ্ছে টুয়াইস a u স্কয়ার বাই জি। যা পেয়েছি সেটা আর একটা দিয়ে আসি। আচ্ছা, একটু আগে আমরা x1 x2 এর মান পেয়েছি, আর x1 x2 এটার মানটা আমরা জানি। তো এখান থেকে আমরা বলতে পারি যে x1 x2 হোল স্কয়ার, এই জিনিসটা হচ্ছে x1 x2 হোল স্কয়ার প্লাস 4x1 x2, এটা আমাদের r আসলে। তো r স্কয়ার ইকুয়াল টু এটার মান হচ্ছে টুয়াইস a হোল স্কয়ার, দ্যাট মিন্স 4a স্কয়ার লিখতে পারি আমরা, আর 4 ইনটু ওই পুরোটা, তার মানে 2a u স্কয়ার cos স্কয়ার আলফা বাই জি। এখন r এর স্কয়ার এটা সমান সমান আমরা বলতে পারি u স্কয়ার sin টুয়াইস আলফা বাই জি, এইটার হোল স্কয়ার। এখান থেকে আমরা আসলে ইউ স্কয়ারের মানটা আলাদা করে বের করতে চাচ্ছিলাম। এখান থেকে ইউ স্কয়ারের মানটা আলাদা করে বের করে ফেলা যাবে, এবং ইউ স্কয়ারের মানটা এখানে a এর মাধ্যমে শেষ পর্যন্ত প্রকাশ করা যাবে। তাহলে ইউ স্কয়ারের মান যখন আমরা a এর মাধ্যমে প্রকাশ করে ফেলতে পারবো, তখন আমরা r ইকুয়াল টু জানি যে ইউ স্কয়ার sin টুয়াইস আলফা বাই জি। সেখান থেকে আমরা r এর মানটা বাদবাকি সবকিছুর মাধ্যমে প্রকাশ করে ফেলতে পারবো, যেটার মান শেষ পর্যন্ত আসবে এরকম টুয়াইস a cot আলফা বাই 2, এই জাতীয় একটা মান হয়তো পাওয়া যাবে। আচ্ছা, এবার আমরা আসি এর পরবর্তী জায়গাগুলোতে। আমরা এবার চলে যাচ্ছি নিউটনের সূত্র এই চ্যাপ্টারে। ইনফ্যাক্ট এখান থেকে খুব বেশি অঙ্ক আসে না, মানে চ্যাপ্টার 5 এখান থেকে খুবই কম অঙ্ক আসে। তারপরও এখান থেকে আমরা অল্প কিছু ছোট ছোট দু একটা জিনিস আমরা দেখে এই লেকচারটা শেষ করবো। আসলে নিউটনের সূত্র এই চ্যাপ্টারে প্রথমে চ্যাপ্টার 4.1 এ আমরা যাই। 4.1 এ একদম আগেকার যে জিনিসগুলো ছিল, যে কারণ সমান সমান ফলাফল, এই জাতীয় যে ব্যাপারগুলো ছিল আসলে সেটাই আছে, যে অনেকগুলো বল যদি একসাথে ক্রিয়া করে তাহলে সবগুলা বল মিলেই আসলে যে গতিটা সৃষ্টি হচ্ছে সেই গতিটা দেবে। আসলে এটাকে এইভাবে চিন্তা করা যায়, সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ, এই জিনিসটাকে এইভাবেই পুরো জিনিসটাকে চিন্তা করা যায়। কিরকম? আমরা যদি বলি যে এখানে একটা বিষয় খুব ভালো করে জানা দরকার। ধরা যাক
এই একটা বস্তু যার উপরে এদিক থেকেও বল প্রয়োগ করা হচ্ছে এফ নামে, আর এদিক থেকে আরেকটা বল, ধরো এটা হচ্ছে F2, এটা F1, এটা F2, এরকম বল প্রয়োগ করা হচ্ছে। আমি দেখলাম বস্তুটা এদিকে সরে যাচ্ছে। আমার কোয়েশ্চেন হচ্ছে, যদি আমরা দেখি যে বস্তুটা এদিকে সরে যাচ্ছে, তাহলে কে বড়, F1 বড় নাকি F2 বড়? এটা জাস্ট প্রশ্ন। এটার উত্তর কি হবে? অনেকেই যেটা ভাবে যে তার মানে নিশ্চয়ই F2 বড় হবে। আসলে এটা বলা যায় না। একটা বস্তু কোন দিকে যাচ্ছে এটা দেখে আসলে আইডিয়া করা যায় না যে কোন বলটা বড় হবে। এটা ডিপেন্ড করে আসলে যে তার গতি কিভাবে চেঞ্জ হচ্ছে, এটার উপরে আসলে পুরো জিনিসটা ডিপেন্ড করে। আসলে বোঝাই একটু একটু। ধরা যাক আমি একটা বস্তুকে উপরের দিকে ছুঁড়ে মারলাম। উপরের দিকে যখন বস্তুটা উঠছে, আমরা কি বলতে পারি যে তার উপর লব্ধি বলটা কোন দিকে ক্রিয়া করছে? আসলে তার উপর লব্ধি বলটা কিন্তু নিচের দিকে না, উপরের দিকেই আসলে লব্ধি বল, না সরি, তার উপর লব্ধি বলটা কিন্তু উপরের দিকে না, লব্ধি বল নিচের দিকেই। তারপরও সে উপরের দিকে উঠছে। লব্ধি বল নিচে হলেও সে উপরে উঠবে, হ্যাঁ উঠবে, কিন্তু তার ত্বরণ কাজ করবে নিচের দিকে। লব্ধি বল যেদিকে হয় তার ত্বরণটা সেই দিকে কাজ করে। এই বস্তুটা প্রত্যেকটা মুহূর্তে কোন দিকে যেতে চাইছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার। আমার কাছে ত্বরণ ব্যাপারটা ফিজিক্যালি বলতে গেলে মনে হয় যে একটা বস্তুর মধ্যে, বস্তুর ভেতরের ইচ্ছা, তার মনের ইচ্ছা যে সে কোন দিকে আসলে যেতে চায়। একটা বস্তুকে আমি যদি উপরে ছুড়ে দিই, সে কিন্তু উপরে সবসময় যেতে চায় না, তার যাওয়ার ইচ্ছাটা হচ্ছে নিচের দিকে, যে কারণে সে আস্তে আস্তে তার গতিটা কমাতে থাকে। এই গতি কমাতে থাকা মানেই হচ্ছে সে আসলে যেতে চায় নিচের দিকে। সে যেদিকে যেতে চায় সেদিকে তার গতি আস্তে আস্তে বাড়াতে থাকবে, এটি স্বাভাবিক। যেমন আমরা সরল দোলকের কথা চিন্তা করতে পারি, সেখানেও এই ঘটনাটা খুব ইজিলি বোঝানো যেতে পারে যে এই যে একটা বস্তু, সরল দোলকের ক্ষেত্রে কি হয়, যখন এই সরল দোলকটাকে আমি আস্তে করে টেনে ছেড়ে দিলাম, ইনফ্যাক্ট সরল দোলকের সবসময় ত্বরণটা হচ্ছে মাঝখানকার অবস্থানে, সে যেতে চায়, এটা হচ্ছে তার বাড়ি, সে সবসময় বাড়িতে আসতে চায় এই জায়গায়। তো আমি যখন ওখান থেকে টেনে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে সে খুব খুশি যে আমি বাড়িতে যাবো, আমি বাড়িতে যাবো, তার ত্বরণ কিন্তু এদিকে কাজ করছে, তার ত্বরণ এদিকে কাজ করছে, করতে করতে যখন সে এখানে পৌঁছে যায়, দুঃখের বিষয় হচ্ছে সে বাড়িতে পৌঁছে গেলেও তার গতি এতই বেশি হয়ে যায় যে সে বাড়িতে স্থির দাঁড়িয়ে থাকতে পারে না। মানে হয়তো এখন যাচ্ছিল, এখন যেতে 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 এই জায়গাটায় আসার পরে সে আস্তে আস্তে বাড়ি ছাড়িয়ে আরো পিছন দিকে চলে যায়, অন্যদিকে চলে যায়। তখন তার মনে আবার কি হবে, তার মনে হবে যে না আমি আবার বাড়ি যাবো। আস্তে আস্তে কিন্তু তার কি হচ্ছে, তার ত্বরণটা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকছে। সে যত দূরে যাবে তার মধ্যে ত্বরণটা তত বেশি, তার মধ্যে ইচ্ছাটা তত বেশি প্রবল, তার মধ্যে প্রচন্ড ইচ্ছা করছে যে আমি বাড়িতে যাবো, আমি এখান থেকে এই পজিশনে যাবো। যখন সে এখানে আসে তখন তার ত্বরণ জিরো, তখন তার আর কোনো ইচ্ছা নাই, কারণ সে বাড়িতে পৌঁছে গেছে। কিন্তু তার ইচ্ছা না থাকলেও কিছু করার নাই, কারণ তার বেগ অলরেডি অনেক বেশি বেড়ে গেছে, ফলে সে তখন আবার ওইদিকে যেতে থাকবে। বাট তখন যত দূরে যাবে তত বেশি হোম সিকনেস বাড়তে থাকবে, তার বাড়ির প্রতি টান বাড়তে থাকবে। সো অনেক এই পজিশনে যখন যাবে একদম কর্নারে, তখন তার ত্বরণ সবচেয়ে বেশি হবে। ত্বরণ সবচেয়ে বেশি হলেও সেই পজিশনে আবার বেগ শূন্য। যাই হোক, আমরা সেটা নিয়ে না বলি, জাস্ট এতটুকু বলার চেষ্টা করি যে আসলে লব্ধি ত্বরণ কোন দিকে, ত্বরণের উপর ডিপেন্ড করে আসলে বলা যায় যে বলটা কোন দিকে আছে। এইদিকে গেল বলেই যে তার সবসময় এইদিকে বলটা বেশি এটা বলে দেওয়া যায় না। যদি F2 বেশি হয়, আরেকবার বলছি আমি কথাটা, F2 যদি বেশি হয় তাহলে এদিকে তার বেগটা আস্তে আস্তে বাড়তে থাকবে। আমরা যদি দেখি যে F2 এর দিকে বেগটা আস্তে আস্তে কমে যাচ্ছে, এদিকে যাচ্ছে ঠিকই কিন্তু তার বেগটা কমে যাচ্ছে, তার মানে আসলে তার ওইদিকে যাওয়ার ইচ্ছা নেই, তার যাওয়ার ইচ্ছা আসলে এইদিকে। সো এটা ডিপেন্ড করছে এই জিনিসটার উপরে। এখন সেম অ্যাপ্রোচটা আমরা এইভাবে চিন্তা করতে পারি, একটা বস্তু যখন কাদার মধ্যে ঢুকে যাচ্ছে, তাহলে যখন সে কাদার মধ্যে ঢুকে যাচ্ছে, সে কি আসলে অনন্তকাল ধরে ঢুকে যাচ্ছে নাকি থেমে যাচ্ছে কিছুক্ষণ পর? কিছুক্ষণ পরে সে থেমে যাচ্ছে। অর্থাৎ কাদার মধ্যে যখন সে নিচের দিকে ঢুকে যাচ্ছে, তখন কিছুক্ষণ পরে কিন্তু তার গতি থেমে, মানে তার গতিটা থেমে যাচ্ছে। তার মানে হচ্ছে সে আসলে নিচের দিকে যেতে চাইছে না, সে তার যাওয়ার ইচ্ছা আসলে উপরের দিকে। এই জায়গায় লব্ধিটা কিন্তু এই বরাবর। তাহলে আমরা যদি এখন চিন্তা করি যে তার একটা বল হচ্ছে নিচের দিকে, যে তার ওজন প্রচন্ড, ওজন কি চাইছে, তাকে নিচের দিকে ঠেলে দিতে চাইছে, আর কাদা কি চাইছে, তাকে উপরের দিকে ঠেলতে চাইছে। এখন কে বড় এখানে, আর বড় নাকি ডাব্লিউ বড়? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে সে আসলে নিচের দিকে অনন্তকাল যেতে চাইছে না, সে থেমে যাচ্ছে আস্তে আস্তে, তার ত্বরণ কিন্তু নিচের দিকে বরাবর হবে না, বরং তার ত্বরণ হবে কোন দিকে, তার ত্বরণ হবে উপর বরাবর। দ্যাট মিনস আর কাদার চাপ যেটা, সেটাই আসলে বড় হবে। তাহলে এই জায়গায় লব্ধি যেটা হবে সেটা ডাব্লিউ মাইনাস আর হবে না, বরং আর মাইনাস ডাব্লিউ হবে। এটাই হচ্ছে এখানকার মেইন আইডিয়াটা। তার মানে আর মাইনাস ডাব্লিউ, এই যে এইটাই হচ্ছে আমাদের টোটাল লব্ধি বল এখানে কাজ করছে, এটা ইকুয়াল টু হবে কোন একটা F ইনটু এম এ। তার এখানে যে লব্ধি ত্বরণটা হবে সেটা হবে এটা। দ্যাট মিন্স আর এর মান হবে আসলে mg প্লাস ma। সেম কথাটা আমরা এইভাবে চিন্তা করি যে যখন একটা বস্তু লিফটের মধ্যে নিচে নামছে, একটা বস্তু এরকম ভাবে ছিল, সে লিফটের মধ্যে দাঁড়িয়ে আছে, সে লিফটটা হয়তো একটা নির্দিষ্ট ত্বরণে, এ ত্বরণে যখন লিফটটা নিচে নামছে, এ ত্বরণে যখন লিফটটা নিচে নামছে, তার সে কি ফিল করবে, তার ওজনটা কিরকম, তার ওজন বেশি ফিল করবে নাকি কম ফিল করবে? এটা আসলে আইডিয়া করা যায় যদি একটা লিফট নিচে নামে, তার কাছে ওজন আসলে কম মনে হবে। সো সে যে ওজনটা ফিল করবে সেটা হয়ে যাবে তখন জাস্ট নর্মাল যে ওজনটা, সেখান থেকে এই এম এ বাদ দিলে যেটা হয়, এটা হচ্ছে তার এখনকার লব্ধি আসলে। আচ্ছা, তো এবারে আমরা
এখানকার একটা প্রবলেম নিয়ে একটু আলোচনা করি। এটাই আসতো, এখান থেকে আসলে খুব বেশি অঙ্ক করে লাভ নেই। একটা প্রবলেম এটা এর আগে এসেছিল যে একটা বস্তু আছে হয়তো, সেটা অনেক ভারী, কতটুকু ধরা যাক এই যে ওজনটা দেখা, এই বস্তুটা দেখা যাচ্ছে সেটা 5 কেজি ভারী, 5 কেজি তার ভর। আচ্ছা না, আমরা যে অ্যাকচুয়ালি যে অঙ্কটা এসেছিল আমরা সেটাই বলি, তাহলে আমাদের কোয়েশ্চেনটা প্র্যাকটিস করা হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, প্রবলেমটা এরকম ছিল যে একটা পাতলা গ্লাস শীটের উপরে একটা পাতলা গ্লাসের একটা শীট আছে, সেখানে সর্বোচ্চ 27 কেজি ওয়েট রাখা যায়। মানে এর চেয়ে যদি বেশি ওয়েট রাখা যায় তাহলে গ্লাসটা ভেঙে যায়। আসলে এটা নরমালি সেন্স থেকে বলা যায়, একটা গ্লাস, একটা পাতলা কাঁচ, তার উপরে যদি আমি বিশাল বড় একটা কিছু চাপাই দিই তাহলে তো সেটা বেশিক্ষণ টিকে থাকবে না। সো এটা বলছে যে 27 কেজি ওয়েট পর্যন্ত সে নিতে পারে, অর্থাৎ তার যে বলটা যদি আমি চিন্তা করি কত বল সে নিতে পারে, সেটা হচ্ছে W এটা ইন্টু 9.8, দ্যাট মিনস 27 গুণ 9.8, তার মানে এত নিউটন বল সে নিতে পারে, 264.6 এত নিউটন পর্যন্ত সে নিতে পারে। এর চেয়ে বেশি হলে সে ভেঙে যায়। যেটা হলো যে এইটাকে নিয়ে যেহেতু আমি জানি যে এত পর্যন্ত রাখা যায়, আমি মনে করে এটা নিয়ে খেলা শুরু করলাম, যে আমি খেলা করছি এরকম করে নিয়ে এটাকে নাড়াচাড়া করছি। বাট যেটা হলো, হঠাৎ করে আমি দেখলাম এই গ্লাস শিটটাকে নিয়ে যখনই ধপ করে উপরে উঠানোর আমি চেষ্টা করলাম, গ্লাস শিটটা ভেঙে গেল। আমি কত ত্বরণে উপরে ওঠানোর চেষ্টা করলাম, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে যখন আমি উপরে ওঠানোর চেষ্টা করলাম, তখনই এই গ্লাসের শিটটা ভেঙে গেল। কেন গ্লাসের শিটটা তখন ভেঙে গেল? এটা তো ভেঙে যাওয়ার কথা না, এ তো 27 কেজি পর্যন্ত নিতে পারে। এটাই ইন্টারেস্টিং যে আমি যখন উপরে তুলছিলাম তখন নিশ্চয়ই এর উপরে আরো বেশি পরিমাণে বল, আসলে মনে হচ্ছিল যে ওর উপরে আরো বেশি পরিমাণে লব্ধি বল ক্রিয়া করছিল। এটাকে এইভাবে চিন্তা করা যায় যে ওকে, আমি যেহেতু এটাকে উপরে তুলে নিচ্ছিলাম, তার মানে আলটিমেটলি আমি উপরের দিকে ত্বরণ দেওয়ার চেষ্টা করেছি, তাহলে টোটাল এর উপরে এই কাজটা যে ত্বরণটা সহ্য করেছে, এই লব্ধি ত্বরণ, সেটা ছিল আসলে 27 কেজি ওয়েট। দ্যাট মিনস এই জায়গায় ঘটনাটা যেটা হয়েছে যে এই আরটা, এটা হয়েছে ওই mg প্লাস ma এর সমান। বা আমরা এভাবে চিন্তা করতে পারি যে এখানে কে বড়, এটা দিয়ে চিন্তা করা যায় যে আমি যেহেতু উপরের দিকে তুলে নিচ্ছিলাম, নিঃসন্দেহে আর এর মানটা বড়, আর এখানে আরেকটা ছিল wটা নিচের দিকে দেওয়ার চেষ্টা করছিল, এদের লব্ধিটাই হচ্ছে ma। এটা সেম কথা। এখান থেকে আমরা দেখব আর হচ্ছে ওই 264 নিউটন, mg, m কত, m আমরা জানি যে বস্তুটা 27 কেজি ওয়েট ছিল। দ্যাট মিনস আমাদের এটাই টার্গেট যে m এর মানটা কত ভরের একটা বস্তু ছিল সেটাই আমরা এখন বের করতে চাই। সো m ইন্টু 9.8 আর তার সঙ্গে m ইন্টু a, এই হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। আমরা এই জায়গায় 27 কেজি নিয়ে কাজ করছিলাম না, এটা একটু কম ছিল, কিন্তু তারপরেও আমি যখন উপরে তুলতে গিয়েছি তখন ভেঙে গিয়েছিল। কেন ভাঙছিল তার কারণটা এখানেই। এখান থেকে আমরা m এর মানটা বের করে ফেলতে পারবো। দেখা যাবে m এর মানটা আসবে 19.17 কেজি। আমরা দেখেছিলাম 27 কেজি পর্যন্ত সে সহ্য করতে পারে, বাট দেখো তার চেয়েও কম 19.17 কেজি নিয়েই যখন আমি 19.17 কেজি নিয়ে যখন আমি উপরে তুলতে গেছি, তখনই তার কাছে মনে হয়েছে আমার উপরে মনে হয় 27 কেজি ভর আছে, তখন সে ভেঙে গিয়েছিল। আচ্ছা, ওকে, আমরা আর এই অধ্যায় নিয়ে তেমন কিছু চিন্তা করবো না। আর লাস্টের যে অধ্যায়টা আছে ওখান থেকে আসলে বইতে খুব বেশি অঙ্ক আসে না, তারপরও আমরা জাস্ট একটু আইডিয়া তোমাদেরকে শেয়ার করতে পারি। কপি কলের যে অঙ্কগুলো আছে এখান থেকে বইতে কখনোই খুব বেশি অঙ্ক আসে না। তারপরও জাস্ট এটা বলতে পারি যে টান, এই ব্যাপারটা এখানে খুব গুরুত্বপূর্ণ। একটা বস্তুর টান জিনিসটা কিরকম, ছোট করে বলা যেতে পারে যে বস্তুটাকে টান করে রাখতে যে বলটা দিতে হয় সেটাই আসলে টান। খুব সিম্পলি বলতে গেলে যে ধরা যাক এই একটা সুতা, যে সুতায় এখানে 10 কেজি ভর বাঁধা, 10 নিউটনে এখানে টানা হচ্ছে, আমরা এইভাবে বলি 10 নিউটনে টানা হচ্ছে, আর এখানে 12 নিউটনে টানা হচ্ছে। তাহলে এর উপরে যে লব্ধি বলটা হবে সেটা কত নিউটন, এটা আমরা সবাই জানি 2 নিউটন। কোন দিকে? ওই দিকে হবে। বাট একটা ব্যাপার খেয়াল করো, আমি যদি একটা নরমাল সুতার উপরে আমি যদি এই পাশে 1000 নিউটন বলে টানি এবং ওইদিকে 1002 নিউটন বলে টানি, তাহলেও কিন্তু লব্ধি বল কত হচ্ছে? 2 নিউটনে। বাট তুমি নিজে বোঝো যে এখানে 1000 না করে 1 কোটি নিউটন আমি বললাম, আর ওই পাশে 1 কোটি 2 নিউটন বললাম,
এই সুতাটাকে এটা সহ্য করতে পারবে? এই সুতা কিন্তু এত বল দুই পাশে সহ্য করতে পারবে না। অর্থাৎ এখানে ব্যাপারটাকে এভাবে চিন্তা করা যায় যে এই 2 নিউটন যে সে তো ওই লব্ধি ত্বরণ হিসাবে লব্ধি বল হিসাবে কাজ করলোই, বাট বাকি যে 10 নিউটন 10 নিউটন যেটা একজন আরেকজনকে নিষ্ক্রিয় করে দিচ্ছে, তার কাজটা কি আসলে? এই পাশে 10 নিউটন এই পাশে 10 নিউটন, এর কাজ হচ্ছে পুরো সুতাটাকে টান টান করে ধরে রাখা, যেন ওই 2 নিউটন বল যে লব্ধি বলটা সেটা পুরো জায়গাটাতে সমভাবে কাজ করতে পারে। আমি যদি একটা মাকড়সার সুতা নিয়ে দুই পাশে এই পাশে 100 নিউটন এই পাশে 102 নিউটন বল দিই, এই মাকড়সার সুতা কিন্তু টিকবে না, সে কিছুক্ষণের মধ্যে এই সুতাটা কেটে যাবে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। সো টান ব্যাপারটা আসলেই অনেক গুরুত্বপূর্ণ, যে ভিতরে টান টান করে রাখছে পুরো জায়গাটাকে। যদি এরকম হয় যে এই এতখানি হচ্ছে অনেক মোটা আর একটুকু হচ্ছে চিকন, তাহলে কিন্তু টান দুই জায়গায় সব জায়গায় সমান হবে না। বা সুতাটা যদি সমশক্ত সুতা হয়, সব জায়গায় দেখতে একই রকম, তাহলে টান সব জায়গায় সেম হবে যতক্ষণ আমি গিট দিচ্ছি। আমি গিট দিলে সেই জায়গায় আবার টান আলাদা হয়ে যাবে। অর্থাৎ যদি কোনো গিটহীন সুতা আমরা নেই, তাহলে পুরো জায়গাটাতে টান শেষ পর্যন্ত একই হবে। আমরা যদি টানা শুরু করি, তাহলে আমরা এরকম একটা জিনিস নিয়ে যদি চিন্তা করি যে এই ধরনের একটা হয়তো সিস্টেম আমাদের কাছে আছে, যেখানে এটা একটা কপি কল, এখানে আর একটা কপি কল, এখানে আর একটা কপি কল, এইখানে আর একটা কপি কল, আর এই জায়গায় একটা বস্তু ঝুলছে। এইরকম যদি একটা সিস্টেম হয়, সেখানে আমাদের ইকুয়েশনগুলো কি হবে এটা বোঝাটা অনেক গুরুত্বপূর্ণ আসলে, যে এই জায়গায় আমরা কি ইকুয়েশন নিয়ে আসলে শেষ পর্যন্ত কাজ করবো। আচ্ছা, আমরা ব্যাপারটাকে জটিল না করে আমরা বরং এই একটুকু নিয়েই কাজ করি। যেমন এই জায়গা নিয়ে যদি আমরা কাজ করি, এখানে কি কি ইকুয়েশন পাওয়া যাবে? প্রথম জায়গা ধরলাম যে এইটারও একটা ভর আছে, এটার ভর হচ্ছে m1, এই বস্তুটা যেটা এই যে কপি কল যেটা, তার নিজের ভর হচ্ছে m2 এবং এটা হচ্ছে m3। আচ্ছা, ধরলাম এইটা হচ্ছে f1 ত্বরণে উপরের দিকে উঠে যাচ্ছে। আচ্ছা, ইনফ্যাক্ট এইটাকে আমি ধরে নিলাম f2 ত্বরণে ধরা যাক উপরের দিকে উঠে যাচ্ছে। ধরলাম এটা অনেক ভারী, এত ভারী যে দুই পাশ থেকে একসাথে তুলে নিয়ে যাচ্ছে। আর মাঝখানে এই যে বস্তুটা, সে নিচে নামছে ধরো f ত্বরণে, সে f ত্বরণে নিচের দিকে নামছে, সে f ত্বরণে নিচে নামছে, আর বাকি দুইটা উপরের দিকে f1 এবং f2 ত্বরণে উঠছে। এখন এই সিস্টেমটার ক্ষেত্রে ইকুয়েশনগুলো কিরকম হবে? একটা ব্যাপার নিশ্চিত, যে টানগুলা কিরকম, যে সব জায়গাতে টান সেম হবে। টান এমন একটা জিনিস যে সুতার টান সব জায়গাতে সেম থাকে, কারণ এটা একই সুতা এবং একদম মসৃণ একটা সুতা, সেখানে কোনো গিট টিট কিছু নেই। তাহলে টানটা এখানে হবে এইদিকে, এখানে টানটা হবে এইদিকে। টান কোন দিকে হবে সেটা কিভাবে বোঝা যায়? এটাকে টান টান করে ধরে রাখতে কোন দিকে আমাদেরকে বল দিতে হয় সেটাই হচ্ছে টান। আমি যদি এই টানটা নিচের দিকে দিতাম, একটা সুতা এভাবে একটা বস্তু এখানে ঝুলে আছে, ধরা যাক নর্মালি যদি এরকম একটা বস্তু এখানে ঝুলে থাকে, তাহলে আমি যদি নিচের দিকে চাপ দিই, তাহলে সেই টান টান কিন্তু আর থাকবে না, সে আরো এরকম ঢিলা হয়ে যাবে। অর্থাৎ টান করে রাখতে গেলে আমাদেরকে এই দিকে টান দিতে হবে, উল্টা দিকে, উপরের দিকে। একটা বস্তু যখন ঝুলে আছে, ধরা যাক একটা ফ্যান, ফ্যানটা নিচের দিকে কেন পড়ে যাচ্ছে না? তার মানে নিশ্চয়ই কেউ উপর থেকে টেনে ধরে আছে, তার মানে টানটা কিন্তু উপরের দিকে। একটা বস্তু যখন ঝুলে থাকে, তার টান যে বলটা, সেই বস্তুটা থাকে উপরের দিকে, সেই বলটা। সো এখানেও টানটা উপরের দিকে, এখানেও টান এদিকে, এখানেও টান সবসময় এদিকেই থাকবে। তাহলে এই জায়গায় যে সিস্টেমটা দাঁড়ালো, সেটার ইকুয়েশনটা কিরকম হবে সেটা জাস্ট একটু বলার চেষ্টা করি আমরা। এইখানে খেয়াল করো যে একটা হচ্ছে নিচের দিকে, আমি দেখতে পাচ্ছি f1টাকে উপরের দিকে ধরা হয়েছে, জাস্ট এরকমই ধরে নাও আপাতত। আমি নিচে হলে f1 এর মান শেষ পর্যন্ত নেগেটিভ আসবে। এখানে কে বেশি কাজ করছে? নিঃসন্দেহে t আর m1g দুইটা বল আছে, তাহলে লব্ধি হচ্ছে t m1g, এটা ইকুয়াল টু হবে m1f। এইখান থেকে আমরা কি পাবো? এখানে ভালো করে খেয়াল করো, টুয়াইস t, এটা কিন্তু একসাথে এখানে কাজ করছে, দুইটা বল উপরের দিকে একসাথে কাজ করছে, টুয়াইস t। এবং নিচের দিকে যে বলটা সেটা হচ্ছে m2g, তাহলে m2g মাইনাস টুয়াইস t, m2g মাইনাস টুয়াইস t। কেন বললাম? কারণ পুরো জিনিসটা নিচের দিকে নামছে, আমি আগেই বলে দিয়েছিলাম। সো এটা হচ্ছে m2f। এবং আরেকটা ইকুয়েশন এখানে পাওয়া যাবে যেটা উপরের দিকে যাচ্ছে, সেটাও আগের মতোই m3g, এটা ইকুয়াল টু m3f। সো এই হচ্ছে পুরো সিস্টেমটা। এরকম এই সিস্টেম তুমি যদি বুঝতে পারো, তাহলে আর যে বাদবাকি সিস্টেমগুলো আছে সেগুলো মোটামুটি অনেকটাই বোঝা যাবে। আচ্ছা, আরেকটু বলা যাক যে এই জায়গায় আরেকটা ইকুয়েশন খুব গুরুত্বপূর্ণ, সেই ইকুয়েশনটাই এখানে এক্সট্রা, যে এই f এটা কত, এটা আসলে বোঝা যায় কিভাবে? বোঝা যায় যে এই f হবে আসলে f1 এবং f2 এই দুইটার বীজগাণিতিক গড়। f1 এবং f2 এই দুইটার বীজগাণিতিক গড় হচ্ছে f। এটা কিভাবে আইডিয়া করা যায়? এটা এভাবে বোঝা যায় যে ধরা যাক আমি বললাম যে এরকম দুইটা জিনিস ছিল, আমি এখান থেকে সুতা ছেড়ে দিচ্ছি, এখানে আমার অনেকগুলো সুতা আছে, আর এই বস্তুটা অনেক ভারী, এই বস্তুটা খুবই ভারী একটা বস্তু যেটা নিচে পড়ছে। আচ্ছা, তো আমি এই পাশ থেকে যখন সুতা ছাড়লাম, আমি ছাড়লাম 4 ইঞ্চি সাপোজ, আর এই পাশ থেকে সুতা ছাড়লাম 6 ইঞ্চি, তাহলে এই পুরো জিনিসটা একসাথে কত ইঞ্চি নিচে নেমে যাবে? আমি যেহেতু এই পাশ থেকে 4 ইঞ্চি ছেড়ে দিলাম আর এই পাশ থেকে 6 ইঞ্চি ছেড়ে দিলাম, তার মানে টোটাল এখানে এক্সট্রা সুতা আসছে 10 ইঞ্চি, টোটাল 10 ইঞ্চি এই পুরো জায়গাটাতে আসছে, কিন্তু এটা তো সমানভাবে নিচের দিকে পড়ে গেছে। অর্থাৎ তার মানে
এইদিকে 5 ইঞ্চি নামবে, এদিকেও 5 ইঞ্চি নামবে। দ্যাট মিনস এই জিনিসটার নিচের দিকে সরণ এটা কিন্তু হবে 5 ইঞ্চি। তাহলে এদিকে 5 ইঞ্চি, এদিকে 5 ইঞ্চি, মোট মিলে 10 ইঞ্চি, যেটা এখান থেকে টোটাল এসেছিল। অর্থাৎ টোটালকে আমাদেরকে দুইটা ভাগে ভাগ করে নিয়ে দুই পাশে দিয়ে দিতে হচ্ছে পুরো জিনিসটাকে। অর্থাৎ এই পাশ থেকে যদি a পরিমাণে আসে, এই পাশ থেকে b পরিমাণে আসে, তাহলে নিচে নামবে বস্তুটা a + b/2, কারণ এদিকে a + b, এদিকে এদিকে a + b/2, এদিকে a + b/2, মোট a + b পরিমাণে জিনিসটা নিচের দিকে নামবে। তার মানে এটা যখন দুই পাশে পড়ছে a আর b এর জন্য a + b/2, তেমনি ভাবে আমি যদি এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে বেগের জন্য একই কথা আসবে। আমি আরেকবার ডিফারেন্সিয়েট করলে ত্বরণের জন্য একই কথা হবে, এবং এটাই বলছে যে সেই ত্বরণটা হবে f = f1 + f2/2। আচ্ছা, আর এই অধ্যায়ে আর এক ধরনের মাত্র অঙ্ক নিয়ে আমরা একটু চিন্তা করব। আমাদের আজকের আলোচনা আসলে জাস্ট ওই অঙ্কটা দিয়ে আমরা শেষ করতে চাই, যে কখনো যদি সুতা ছিঁড়ে যায় তাহলে কি অবস্থা দাঁড়াতে পারে। আচ্ছা, সুতা ছেঁড়া বা থামিয়ে দিলেও হবে, সেম কথা। বলছে যে 50 গ্রাম, এটা হচ্ছে 50 গ্রাম ভরের এবং এটা হচ্ছে 30 গ্রাম ভরের দুইটা বস্তু একটা কপি কলের উপর দিয়ে একটা রশির দুই প্রান্তে সংযুক্ত আছে। তারা গতিশীল হওয়ার 1 সেকেন্ড পরে 50 গ্রাম ভরের যে বস্তুটা আছে সেটাকে থামিয়ে দেওয়া হলো। তো আমরা নরমালি আগে দেখি যে 50 গ্রাম ভরের বস্তুটা কিন্তু নিচের দিকে পড়তে থাকবে এবং তার যে ত্বরণটা হবে f ত্বরণ, সেটাকে এভাবে হিসাব করা যায়। আমরা এই পাশে যদি m1 চিন্তা করতাম, ওই পাশে m2 চিন্তা করতাম, তাহলে f এর মানটা কত হয় এটা আমাদের মোটামুটি জানা। প্রথমে উপরে হয় বিয়োগফল, নিচে যোগফল ইনটু g। এটা সর্বোচ্চ মান হতে পারে g, এর চেয়ে বেশি আসলে এই জায়গায় কথা না। ওকে, আমরা এখানে দেখি এখন যে তার মানে এই যে বস্তুগুলা তারা এটা নিচের দিকে পড়া শুরু করলো কি বেগে সেটা আমরা জানি। আসলে f = হচ্ছে 50 - 30, আচ্ছা 50 + 30, তার মানে 20/80 ইনটু g, তার মানে g এর 4 ভাগের 1 ভাগ, দ্যাট মিন্স 9.8/4। এটাকে আমরা 2.45 পাবো আসলে। হ্যাঁ, তো এত মিটার/সেকেন্ড স্কয়ার এত বেগে আমরা দেখতে পাচ্ছি, এত ত্বরণে এরা গতিশীল ছিল। তো গতিশীল থাকার 1 সেকেন্ড পরে কি হবে এটা নিয়ে হচ্ছে সমস্যা। 1 সেকেন্ড পরে কি করা হলো, এটাকে আস্তে করে একটু চেপে ধরে তারপর আবার ছেড়ে দেওয়া হয়েছে। আচ্ছা, তো যখন 1 সেকেন্ড পরে তারা কোথায় আসলে এসে পৌঁছেছিল, আসলে সেই অবস্থানগুলো আগে চিন্তা করা যায়। একদম 0-0 তে যখন তার পজিশনে ছিল, একদম শুরুতে যখন এরকম করে জোর করে ধরে রাখা হয়েছে, এরপর ছেড়ে দেওয়ার সাথে সাথে যেটা হবে এটা নিচের দিকে পড়তে শুরু করবে। এর ওজন বেশি, যার ওজন বেশি সে নিচের দিকে পড়তে শুরু করবে। আচ্ছা, ওজন যখন বেশি নিচের দিকে যখন পড়তে শুরুই করে তখন দেখা যায় ঘটনাটা কি ঘটে। 1 সেকেন্ড পরে কি হয়, 1 সেকেন্ড পরে সে যাবে টোটাল h = ½ ft²। এই টাইমটা এত দূর সে অতিক্রম করবে। আমরা 1 সেকেন্ড নিয়েই যেটা করছি। হ্যাঁ, তাহলে ½ ইনটু f, f এর মান হচ্ছে 2.45 ইনটু t², 1², তার মানে এটা দাঁড়াবে 1.225 মিটার। এত মিটার সে নিচের দিকে পড়ে গেল। আচ্ছা, এইবার এই সময় তার বেগটা কত সেটা আমরা হিসাব করে ফেলি। এই সময় তার বেগটা হবে u + ft। f হচ্ছে 2.45 ইনটু সেকেন্ড। আচ্ছা, ওকে, তার মানে 2.45 মিটার/সেকেন্ড। এটা হচ্ছে তার এই অবস্থার বেগ। ওকে, 2.45 মিটার/সেকেন্ড এটা হচ্ছে তার বেগ। এখন কখন তারা আবার স্থির হয়ে যাবে আমরা খেয়াল করি। যখনই আমি এই বস্তুটাকে ছেড়ে দিলাম, আসলে এটা খুব ইন্টারেস্টিং, বস্তুটাকে যখনই আমি চেপে ধরলাম, ধরার সাথে সাথে যেটা হয়েছে টানটা নষ্ট হয়ে গেছে। কারণ এটা চেপে ধরার সাথে সাথে এটা তখন 2.45 মিটার/সেকেন্ড বেগে উপরে উঠতে শুরু করেছে। 2.45 সেকেন্ড বেগে সে উপরে উঠতে শুরু করেছে। দেন আমি যখন ছেড়ে দিয়েছি এটা আরেকবার নিচে পড়তে শুরু করেছে এবং তারপর কিছুক্ষণ পরে তারা আবার টানটান হয়েছে। কখন আবার তারা টানটান হবে, আবার তারা আসলে কখন টানটান হবে সেটাকে এভাবে চিন্তা করা যায় যে আবার আসলে টানটান হবে যখন তাদের এই বেগটা যেটা ছিল, যেই বেগে তারা এটা শেষ করেছিল, এই যে যেই বেগে, সেই বেগটা যখন আবার সে প্রাপ্ত হবে সেই জায়গায় গিয়ে এটা শেষ হবে। তার মানে আমরা এখানে এভাবে চিন্তা করতে পারি যে ব্যাপারটাকে এইভাবে চিন্তা করা যাক যে এই 2.45 এই বেগটা নরমালি সে কখন আবার গেইন করবে এবং 0 থেকে ওই বেগটা আবার কখন সে গেইন করবে এটা জাস্ট একটু খেয়াল করে ফেলা যাক। এটা হচ্ছে v
v ইকুয়াল টু ইউ প্লাস জিটি, দ্যাট মিনস 2.45, এটা হচ্ছে 9.4 টি, তার মানে টি এর মান হচ্ছে 0.25 সেকেন্ড, অর্থাৎ 0.25 সেকেন্ড পরে তারা আরেকবার আগের জায়গায় মোটামুটি ফিরে আসবে। হ্যাঁ, সো 0.25 সেকেন্ড পরে তারা আবার আগের জায়গায় ফিরে আসবে। আচ্ছা, এই ছিল মোটামুটি গতিবিদ্যার অঙ্কগুলো। আর আর যে অঙ্কগুলো আছে সেগুলো অনেক বেশি সোজা আসলে, মানে আমাদের এগুলো প্রায় ফিজিক্সে করে আসতে হয়েছে। সো এখানে আর নতুন করে তেমন কিছু আসলে বলার নেই। ঠিক আছে, বিদায়।